আজকে থেকে আমাদের দর্শন পরিবারে WBSLSTর ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য আজকে থেকে আমাদের কোর্সের ক্লাস অলরেডি স্টার্ট হলো। আজকে থেকে আমাদের স্টার্ট হলো। প্রথমেই কিছু কথা একটুখানি স্টুডেন্টসদের ক্লিয়ার করে বলে দিই। সেটা হচ্ছে যে এই যে ইন্টারভিউয়ের যে ক্লাসগুলো আজকে থেকে স্টার্ট হলো, সেই ক্লাসগুলো সম্পূর্ণভাবে অনলাইনে হবে। এই ক্লাসগুলো কোনো রকম ভাবেই অফলাইনে হবে না বা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হবে না। যেমন ভাবে আমি নেট সেটের স্টুডেন্টসদের অনলাইনে ক্লাস নিই বা SLST স্টুডেন্টসদেরও এই গত 3-4 বছর ধরে অনলাইনে ক্লাস নিয়ে এসেছি, ঠিক সেই রকম ভাবেই SLST স্টুডেন্টসদের জন্য অনলাইনেই ধরো ইন্টারভিউয়ের যে মানে 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 ইন্টারভিউয়ের যে ক্লাস, সেই ক্লাসগুলো আজকে থেকে স্টার্ট হচ্ছে। এখানে অনেকেরই প্রশ্ন যে ম্যাম, আপনি যে ইন্টারভিউয়ের জন্য যে ক্লাসগুলো নেবেন বা যেভাবে আমাদেরকে ডাইরেকশন দেবেন, সেটা কি শুধুমাত্রই SLSTর স্টুডেন্টসদের জন্যই? তা কিন্তু একেবারেই নয়। তার কারণ আগামী যে আপকামিং WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের কলেজে রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ হবে, বা আগামী দিনে WBMSC বা PSC যে ইন্টারভিউগুলো হবে, সেগুলোর সবকিছুর জন্যই কিন্তু সবকিছুর প্রিপারেশনের জন্যই আজকে থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। আগামী 2 মাস হয়তো আমরা ধরে নিচ্ছি যে SLSTর ইন্টারভিউটা নভেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সেই রকম ভেবেও যদি আমি ধরি যে আগামী 2 মাস এই বিষয়ের উপরে আমাদের ক্লাস হবে, স্টুডেন্টসদের বিভিন্নভাবে অনলাইনে ট্রেনিং দেওয়া হবে। সেটা কিভাবে হবে সেটা তো ক্লাসের স্টুডেন্টসরা, আমি বলে দেবো, আজকের ক্লাসেই আমি তোমাদের বলে দেবো। তো অলরেডি আজকে আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে, আমি লঞ্চ করে দিয়েছি আজকে কোর্স স্টুডেন্টসদের ডিমান্ড অনুযায়ী। আমি এখানে বলে দিতে চাই, কারণ আজকের ক্লাসটা যেহেতু ইউটিউবে থাকবে, এবং এই কারণে বলে দিচ্ছি যে আমাদের কোর্সের ফিজ ওয়ান টাইম পেমেন্ট 1200 টাকা রাখা হয়েছে। এই ক্লাসগুলো স্টুডেন্টসরা, মানে যে সেশনগুলো আমাদের চলবে, ক্লাস তো পুরোপুরি বললে হবে না, সেশন যে চলবে পরপর পরপর সপ্তাহে 3টে দিন করে সেশন চলবে। সামনে পুজোর ছুটি আছে, সুতরাং বেশি বেশি করে সেশন অর্গানাইজ করতেও কোনো সমস্যা হবে না। আমারও কলেজ ছুটি আছে, তোমাদেরও ইনস্টিটিউশন যাবতীয় ছুটি থাকবে আগামী 1 মাস। তো এই আগামী একটা মাস ভীষণ ভাইটাল তোমাদের পড়াশুনো বা সবকিছুর জন্য। এইভাবেই সেশনটা অর্গানাইজ করা হবে যাতে প্রত্যেকজন স্টুডেন্ট ইকুয়ালি সুযোগ পায় নিজেকে ফ্লারিশ করার জন্য। এইভাবেই আমি কোর্সটাকে আজকে স্ট্রাকচার করেছি। তো তার মানে আমি এটা প্রথমে তোমাদের বুঝিয়ে দিলাম যে কোর্সটা শুধুমাত্র কিন্তু SLSTর স্টুডেন্টসদের জন্য না। এই কোর্সটা কিন্তু যারা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দেবে বা আদার্স পরীক্ষাগুলোর জন্য ইন্টারভিউ দেবে, তাদের জন্য কিন্তু এই কোর্সটা। আমি তাহলে কোর্স সম্পর্কে ডিটেলড বলে দিলাম। এবার আমরা আর পেছনের দিকে ফিরে তাকাবো না। কি আনসার কি বা কি ভুল ছিল, ঠিক ছিল, মন খারাপ, এগুলোকে আমরা অলরেডি গতকাল আমরা পেছনে ফেলে এসেছি। পেছনে ফেলে আজকে থেকে আমরা নতুন উদ্যমে, নতুনভাবে সপ্তাহে 3টে দিন করে আমরা এই সেশনগুলো অ্যারেঞ্জ করব। যতজন স্টুডেন্টস হবে ততজন স্টুডেন্টসকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে কিভাবে ক্লাস অ্যারেঞ্জ করা হবে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে বলে দেব। এইবার আমরা আজকে একটা জেনারেল গাইডলাইনে আসি। জেনারেল গাইডলাইন সম্পর্কে তোমাদের অবহিত থাকা ভীষণভাবে প্রয়োজন। দেখো, যে কোনো ইন্টারভিউতেই দুটো বিষয় খুব পরিচ্ছন্নভাবে দেখা হয়। একটা প্রথমেই যেটা মেজর পয়েন্ট, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট স্পেসিফিক নলেজ, অর্থাৎ তোমার জ্ঞান কত দূর আছে সাবজেক্টে, বিষয়ের উপরে তোমার দক্ষতা, তোমার নলেজ, তোমার জ্ঞান কতটা আছে, এটা প্রথম দেখা হয়। এবং আরেকটা বিষয়ও ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভীষণভাবে ম্যাটার করে, সেটা হচ্ছে তোমার স্কিল, তোমার কমিউনিকেশন স্কিল। তুমি কোন টোনে কথা বলছো, তুমি কিরকম ড্রেস পরে যাচ্ছ, বা যে কোনো ধরনের একটা স্কিল লাগে না? বা টিচার হতে যেটা প্রয়োজন হয়, ক্লাসরুম কমিউনিকেশন স্কিল বা টিচার হওয়ার যে দক্ষতা, সেটাও কিন্তু তোমাদের দেখা হয়। সুতরাং একজন আদর্শ টিচারের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, বা কি ধরনের কমিউনিকেশন স্কিল থাকা
প্রয়োজন এর ওপরেও আমি তোমাদের এই কোর্সের মধ্যেই একটা ক্লাস নেব, যেটা কিন্তু অলরেডি নেট সেট যারা বিএড করে এসছো তারা অনেকেই সেই বিষয়টা জানো, আবার যারা নেট সেটের পেপার ওয়ানও পড়ে এসছো তারাও এই বিষয়টা সম্পর্কে অনেকটা ওয়াকিবহাল, কিন্তু তোমাদেরকে আলাদাভাবে আমাদেরকে বোঝাতে হবে, তার কারণ হচ্ছে সেই বিষয়গুলো তোমার অ্যাপ্লাই হবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে। প্রথমেই কিছু জেনারেল গাইডলাইনের কথা আমি তোমাদের বলি। সাবজেক্ট স্পেসিফিক নলেজ বা ডেমনস্ট্রেশন তুমি কিভাবে দেবে সেটা তো আমি তোমাদের ডিসকাস করে দেবো, আমি তোমাদের আলোচনা করে দেবো, আজকেই খানিকটা আলোচনা করব, পুরোটা নয়। ডেমনস্ট্রেশনের টপিক কি করে নির্ধারণ করতে হয়, হ্যাঁ, ডেমনস্ট্রেশনের উপর থেকে যারা টিচার্সরা সেখানে থাকেন বা অধ্যাপকরা যারা থাকেন তারা কিভাবে প্রশ্নগুলো করেন সেই বিষয়গুলো আলোচনা হবে। কিন্তু প্রথমে যে জেনারেল কথাগুলো বা যে জেনারেল 10টা গাইডলাইন আমি তোমাদেরকে আলোচনা করব আজকের ক্লাসে, প্রথমেই যেটা আমি বলবো যে যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে ফার্স্ট যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বি অন টাইম। অর্থাৎ ইন্টারভিউয়ের যে শিডিউল তোমাকে দেওয়া হবে, তোমার নামটা নিশ্চয়ই কোনো একটা টাইমিংয়ে তোমাকে বলা থাকবে যে এই টাইমে, হয়তো এরকম আমি তোমাকে বলছি, আমার ক্ষেত্রে হয়েছে বলে আমি আমার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি, যে 2টো থেকে 4টে এই টাইমটা তোমার স্লট করেছে, এই সময়ে 10 জনের ইন্টারভিউ হবে বা এই টাইমের মধ্যে 20 জনের ইন্টারভিউ নেওয়া হবে। হয়তো সকাল 10টা থেকে বিভিন্ন স্লটে ইন্টারভিউগুলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আবারও বলছি এটা শুধু এসএলএসটি স্টুডেন্টদের নয়, এটা যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটা হয়, সিএসসির ইন্টারভিউয়ের ক্ষেত্রে এটা হয়, স্লট ভাগ করা থাকে 11টা থেকে 1টা, 1টা থেকে 3টে, 3টে থেকে 5টা, এবং বলা থাকে যে এই এই স্টুডেন্টসদের এটা হচ্ছে সময়। তার মানে তোমার যদি এই রকম স্লটে থাকে যে 2টো থেকে 4টে, এটা হচ্ছে তোমার টাইমিং, হ্যাঁ, অবশ্যই ভাবে তুমি দুপুর 2টো নয়, দুপুর 1টার মধ্যে তুমি তোমার ডেস্টিনেশনে তুমি কিন্তু পৌঁছে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। 2টো থেকে ইন্টারভিউ, তুমি 2টো বাজতে 5-এ বা 2টো বাজতে 10-এ গিয়ে তুমি উপস্থিত হলে এটা তুমি করবে না। হ্যাঁ, এবার তোমার মনে প্রশ্ন আসবে যে কেন সেটা ম্যাম, আপনি কেন এটা বলছেন? অনেক সময় যেটা হয়, আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, আমি বলছি এটাতে আমি কতটা ভুক্তভোগী হয়েছি, প্রপার ডকুমেন্টস আমার ঠিক ছিল না। হ্যাঁ, অনেক সময় তাড়াহুড়োতে যেটা হয়, যে ডকুমেন্টসগুলো নিয়ে ওখানে যাওয়ার কথা বা যে ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করার কথা, আমরা অনেক টেনশনে থাকি ইন্টারভিউয়ের আগে, যেটা হয় আমরা স্টুডেন্টসরা প্রচুর টেনশনে থাকে। টেনশনে থাকার জন্য যেটা হয় যে প্রপার ডকুমেন্টসগুলো ঠিকঠাক গোছানো হয় না। অর্থাৎ হয়তো বা তোমার এসএসসির বা সিএসসির ফর্মটা লাগবে, তুমি ফর্মটা প্রিন্ট আউট করতে ভুলে গেছো, তোমার হয়তো এক্সট্রা একটা ছবি লাগবে, হয়তো পর্ষদ থেকে তোমাকে বলে দিয়েছে যে তোমার একটা এক্সট্রা ছবি লাগবে, তুমি সেই এক্সট্রা ছবিটা নিতে ভুলে গেছো। এইবার যখন তোমার ওখানে গিয়ে সবসময় ইন্টারভিউর আগে যেটা হয় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ডাব্লিউবিসিএস এর ইন্টারভিউ তো তাই হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাকে বলা হবে যে এখানে গিয়ে বসো, এরপরে তোমার কিন্তু ইন্টারভিউটা হবে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে আটকে যায়। হ্যাঁ, আটকে যায় তার কারণ প্রপার ডকুমেন্ট নেই। আর প্রপার ডকুমেন্ট সেই সময় না থাকলে, তোমার যদি জেরক্স না থাকে, তোমাকে সেই মুহূর্তে তারা ওখান থেকে বলবে যে তুমি জেরক্স করে আনো। এইবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে বলছি, আমি কোনো একটা ফর্ম, কোনো একটা ডকুমেন্ট আমি নিয়ে যেতে ভুলে গেছি যথারীতি, যেটা ভীষণভাবে প্রয়োজন। এবার আমাকে বলা হয়েছে যে আপনি করে আনুন, কারণ আপনার তো 2টো থেকে ইন্টারভিউ শিডিউল পড়েছে। এবার সল্ট লেকের পূর্ত ভবনে ইন্টারভিউ পড়েছে। এবার সল্ট লেকের পূর্ত ভবন থেকে তুমি যদি বেরিয়ে দেখো, তুমি তন্ন তন্ন করে খুঁজে ওখানে কোনো জেরক্সের দোকান তুমি খুঁজে পাবে না। তাহলে সেক্ষেত্রে কি হলো, টেনশন, ভয়। এবং আমি যখন 1 ঘন্টা আমার লাগলো ওটা জেরক্সের দোকান খুঁজতে, মানে দৌড়ে দৌড়ে জেরক্সের দোকান খুঁজে যখন আমি জেরক্স করে আনলাম, তখন আমার অনেকটা লেট হয়ে গেছে এবং আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত। এবং সেই অবস্থায় যখন 2 মিনিটের মধ্যে আমাকে বলছে যে আপনাকে এবার ইন্টারভিউ বোর্ডে ঢুকতে হবে, তখন আমার অবস্থাটা কি সেটা বুঝতে পেরেছো? মানে ওই 2 মিনিটের মধ্যে এত কিছু হয়ে গেছে, দৌড়ে দৌড়ে জেরক্স করে নিয়ে এসেছি। জেরক্সের দোকান বেশিরভাগ বন্ধ ছিল, সল্টলেকের মতো জায়গায় জেরক্সের দোকান পাওয়া যায় না। হ্যাঁ, তো সেটার জন্য যেটা খুবই প্রয়োজন, সেটা প্রথমেই যেটা বলবো পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে, বি অন টাইম অ্যান্ড প্ল্যান টু অ্যারাইভ আর্লি।
ঠিক আছে, যখন তোমার ইন্টারভিউ তার 1 ঘন্টা আগেই তুমি ইন্টারভিউয়ের যে জায়গা সেখানে গিয়ে তুমি পৌঁছে যাও। এটা হচ্ছে 1 নাম্বার ক্রাইটেরিয়া ইন্টারভিউ অ্যাপিয়ার করার জন্য। এইবার 2 নাম্বার যেটা বলবো, সেটা আগে থেকেই তুমি প্রিপেয়ার করে রাখবে, সেটা হচ্ছে ক্যারি দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস। তোমাকে পর্ষদ থেকে এটা বলে দেবে যে তোমাকে কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলো প্রপারলি তার 2টো কপি করে জেরক্স, এবং তার অরিজিনাল, তার সাথে তোমার ছবি, তার সাথে তোমার ভোটার কার্ড, তার সাথে তোমার আধার কার্ড, এই সমস্ত বিষয়গুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা আইডেন্টিফিকেশনের জন্য এগুলো ভীষণভাবে প্রয়োজন হয় যে কোনো ইন্টারভিউতে, একটা ইন্টারভিউতে নয়, যে কোনো ইন্টারভিউতে। এবং সেগুলোও কিন্তু তুমি প্রপারলি আগে থেকেই 10 দিন আগে থেকে সুন্দর করে তুমি গুছিয়ে রাখবে। জেরক্স আলাদা, অরিজিনাল আলাদা। যে ফর্ম তুমি ডাব্লিউবিএসএসসির ক্ষেত্রে ফিল আপ করেছো বা সিএসসির ক্ষেত্রে ফিল আপ করেছো, তার ডকুমেন্টস সমস্ত কিছু তুমি কিন্তু একটা সুন্দর ফাইলে, কোনো প্লাস্টিকের না, একটা সুন্দর ফাইল কিনবে। অ্যাপিয়ারেন্স তো ম্যাটার করে সবসময়। সবসময় একটা কথা বলা হয় জানো তো, যে প্রথমে দর্শনধারী, তারপরে হচ্ছে তোমার গুণ বিচারী। গুণ তো পরে বিচার হবে, দর্শন তো আগে দরকার। একটা সুন্দর ফাইল তুমি কিনবে। কলেজ স্ট্রিটে দেখবে যে বিভিন্ন ফাইল ভালো ভালো দোকানে পাওয়া যায়, সেই ফাইলগুলো কিনে সেই ফাইলে কিন্তু বিষয়গুলোকে রাখবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট আমি তোমাদের যেটা বলো, 1 সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, তাহলে আমি যেটা বললাম যে ফার্স্ট পয়েন্টটা কিন্তু তোমার বি অন টাইম অর প্ল্যান টু অ্যারাইভ আর্লি। 1 ঘন্টা আগেই তুমি সেখানে পৌঁছে যাবে। এবং সেখানে 2 নাম্বার পয়েন্ট যেটা বললাম যে ক্যারি দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট। হ্যাঁ, ডকুমেন্টগুলো কিন্তু যেটা দরকার সেটা রাখবে, এবং শান্তভাবে গিয়ে প্রবেশ করবে। ঠিক আছে, কোনো রকম নিজের মধ্যে উত্তেজনা, 10 জনের সঙ্গে ওখানে দেখা হলো, কথা বলা, এই বিষয়গুলো ওখানে বন্ধ রাখবে। হ্যাঁ, উত্তেজনা জিনিসটা, যে কোনো একটা ভালো কাজ করতে গেলে উত্তেজনা জিনিসটা ভালো না। আর 10 জনের সাথে গল্প করছো বা 10 জনের কাছে শুনছো, হ্যাঁ, কে কি করছে, তোমার আগে একজন বেরিয়ে এলো, সঙ্গে সঙ্গে তুমি তার উপরে ঝাঁপিয়ে পড়লে গিয়ে, যে হচ্ছে কি জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো ইন্টারভিউ বোর্ডে, এগুলো করা থেকে বিরত থাকবে। ঠিক আছে, এগুলো কখনো করবে না। যখন যাবে, পেরেন্টসের সঙ্গে যাবে, গার্জেনের সাথে যখন যাবে, শান্তভাবে ওখানে গিয়ে বসবে। ঠিক আছে, বসবে। এবং তারপরে তোমাকে দেখবে যে একজন একজন করে ইন্টারভিউ বোর্ডে তোমাকে ডাকা হচ্ছে। এইবার তুমি যখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে তুমি যখন প্রবেশ করলে, কোনো একটা নির্দিষ্ট রুমেই তো তোমার ইন্টারভিউ হবে। সেটা যে কোনো ক্ষেত্রেই সেটা হয়, একজন একজন করে ডাকা হয়। খুব বেশি হলে এক একজনের ইন্টারভিউর জন্য হার্ডলি 15 মিনিট করে দেওয়া হয়। সেটা এসএলএসটির ইন্টারভিউয়ের জন্য 15 মিনিট দেওয়া হয়। আর ডাব্লিউবিসিএসসি এর জন্য খুব বেশি সময় হলেও কিন্তু তোমার 15 মিনিট থেকে 20 মিনিট টাইম। প্রথম প্রথম দিকে নাম থাকলে যেটা হয় যে একটু বেশি সময় নেয়, আবার পরের দিকে থাকলে একটু কম সময় নেয়, বা 15 মিনিট সময় কিন্তু প্রত্যেক স্টুডেন্টসের ক্ষেত্রে এটা বরাদ্দ থাকে। এইবার যখন তুমি ইন্টারভিউ বোর্ডে তুমি প্রবেশ করলে, তুমি হঠাৎ তুমি কোনো একজন প্রফেসরকেও তুমি দেখতে পারো হঠাৎ করে, যে তোমার খুব পরিচিত। অর্থাৎ তুমি দেখতে পারো যে ইউনিভার্সিটি প্রফেসর, তুমি যে ইউনিভার্সিটিতে পড়েছো উনিও ওই ওই ইউনিভার্সিটিতে পড়ান, বা অনেক সময় হতে পারে যে তুমি তার কাছে এমফিল করে এসছো, বা তুমি তার কাছেই সবটা পড়ে এসছো। উত্তেজিত হবে না দেখে। ঠিক আছে, উত্তেজিত হবে না সামনের জনকে পরিচিত দেখে। তুমি সংযত থাকবে, এবং সংযত থেকে তুমি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করবে। এবং ইন্টারভিউ বোর্ডে যখন প্রবেশ করবে, তখন তোমার মাথায় 2টো জিনিস থাকবে। সেটা হচ্ছে এটা, যে তুমি শান্ত থেকে তোমার মধ্যে টিচিংয়ের প্রতি যতটা ভালোবাসা রয়েছে, এবং তোমার দর্শন বা তোমার সাবজেক্টের প্রতি যে তোমার ভালোবাসা বা এনথুজিয়াজম রয়েছে, সেইটাকে কিন্তু তোমার কথাবার্তার মধ্যে ওই ইন্টারভিউ বোর্ডে গিয়ে টিচারকে বা অধ্যাপককে কিন্তু সেখানে বুঝিয়ে দিয়ে আসতে হবে। তোমার সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা, অগাধ ভালোবাসা, এবং তার সাথে এতদিন, দীর্ঘদিন 2000, তোমাকে কেউ কোনো টিচার হয়তো প্রশ্ন এটাও করতে পারেন যে হচ্ছে এতদিন ধরে তুমি অপেক্ষা করছিলে কেন, তুমি অন্য কোনো এক্সামের জন্য কেন প্রিপারেশন নাওনি, তুমি এটার জন্য দীর্ঘদিন কেন এত অপেক্ষা করেছো। তখন তোমাকে কিন্তু
এর রেসপন্স কিন্তু সংযতভাবে তোমাকে দিতে হবে, তোমাকে বলতে হবে যে টিচিং এর প্রতি তোমার যে এনথুজিয়াজম, কেন তোমার শিক্ষকতা করতে ভালো লাগে, শিক্ষক তুমি কেন হতে চাইছো, তারও কিন্তু একটা প্রপার উত্তর তুমি কিন্তু এখানে রেডি করে রাখবে। এবং এর এর আগে আরেকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ফলো দ্য প্রপার ড্রেস কোড। একটা সুন্দর মার্জিত ড্রেস, ছেলে হোক বা মেয়ে, সুন্দর মার্জিত ড্রেস তারা সেখানে পরে যাবে। সেই ড্রেস ছেলেদের ক্ষেত্রে ফর্মাল প্যান্ট শার্ট, তার সাথে শু, যেটা হয় মার্জিত, হাতে একটা ফাইল থাকবে, এর বাইরে কিন্তু কিছু না। মার্জিত সোবার কালারের কোনো একটা ড্রেস, ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, তার সাথে ফর্মাল একটা শু, এটা পরে ছেলেরা যাবে। তার সাথে সাথে মেয়েরাও সবসময় শাড়ি পরেই ইন্টারভিউ বোর্ডে যেতে হয়, ইন্টারভিউ দিতে যেতে হয়, এই ধারণাটাও বড্ড বেশি ভুল। তুমি শাড়ি পরে যেতে পারো, তুমি সালোয়ার পরে যেতে পারো, কিন্তু তুমি যেটা যাবে বা যেভাবে নিজেকে প্রেজেন্ট করবে, সেটা কোনোভাবে উগ্রতা তার মধ্যে প্রকাশ হবে না। তার কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি শিক্ষক হতে যাচ্ছ ভবিষ্যতে, তুমি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে যাচ্ছ, তুমি ছাত্রছাত্রীদের আদর্শ বা আইডল হতে চাইছো। সুতরাং তোমাকে নিজেকে এতটা মার্জিতভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। সবসময় সেটা শাড়ি পরেই যে মার্জিত হওয়াটা প্রেজেন্ট করতে হয় তা নয়, তুমি সালোয়ার পরেও যেতে পারো, সুন্দর একটা পামচু পরে, সালোয়ার পরে, হাতে একটা ঘড়ি পরে, নিজেকে একটা সোবার ভদ্রভাবে নিজেকে ইন্টারভিউ বোর্ডে গিয়ে রিপ্রেজেন্ট করবে। এটা হচ্ছে আমার প্রথম, আমি যেগুলো আমার এই যে পয়েন্টগুলো আমি একটু এটা লিখে রেখেছি, কারণ তোমার আমি যে 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 বিষয়গুলো আমি নিজে ফিল করেছি, যেহেতু আমি ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ার করে তবেই তো আমি ধরো কলেজে চাকরি করেছি, তাই না কি, আমাকেও তো এগুলো মানে ফেস করতে হয়েছে। সুতরাং তোমাদেরও যেটা ফেস করতে হচ্ছে, তোমাদের যেন আমি যে ফেসগুলো করেছি বা কিছু কিছু আমার ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, আমার স্টুডেন্টসদের যেন কোনোভাবেই সেই ভুল ভ্রান্তিগুলো না হয়। সো ফলো দা প্রপার ড্রেস কোড। সুন্দর হালকা সোবার কালারের তুমি ড্রেস পরে থাকবে, পায়ে পামশু পরে থাকবে, হাতে একটা ছোট্ট ঘড়ি পরে থাকবে। হ্যাঁ, আর হাতে একটা অবশ্যই সুন্দর একটা ফাইল তোমার হাতে কিন্তু থাকবে, যাতে তোমাকে দেখে রিপ্রেজেন্টেশনটা প্রথম দর্শনে কিন্তু ভীষণ যেন সুন্দর হয় তোমার দেখাতে। আর আরেকটা কথা, এটা বলবো, এটা আমার মনে হয় এই পয়েন্টটা বলা উচিত, বি অথেন্টিক, অর্থাৎ তুমি যেমন তুমি তেমন ভাবেই নিজেকে সেখানে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? কোনো রকম ফেক অ্যাটিটিউড, হ্যাঁ, এটা কখনো তুমি ইন্টারভিউ বোর্ডে কখনো দেখাবে না। তুমি তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ, তুমি কিভাবে কথা বলছো, তুমি কখন দাঁড়াচ্ছ, তুমি কখন কিভাবে হাতের যে মুভমেন্ট, সবকিছু তোমার বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তুমি কিন্তু অ্যাওয়্যার হবে, তুমি কিন্তু যত্নবান হবে। হ্যাঁ, তুমি অথেন্টিক থাকবে নিজের প্রতি, আমি যেমন আমি তেমন ভাবে আমি টিচারের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করছি, আমি প্রফেসরদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করছি। সুতরাং তোমার ভয়েস টোন, আমি এগুলো নিয়ে ক্লাস নেব, তোমাদের কাল পরশুই ক্লাস নেব, সবার সবার জন্য না, আমার স্টুডেন্টসদের জন্য ক্লাস নেব। তোমার ভয়েস টোন কিরকম হবে, তুমি যদি খুব আস্তে ভয়েসেও কথা বলো, সেটাও টিচার্সরা শুনতে পাবেন না। আবার তুমি লাউড যদি কথা বলো, সেটাও তো কথা বলা যায় না। সুতরাং কি টোনে তুমি ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ার করবে এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে, হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজের প্রতি সবসময় তোমার অ্যাওয়্যার থাকা ভীষণভাবে প্রয়োজন, এবং নিজের প্রতি অথেন্টিক থাকাটাও কিন্তু খুব দরকার, কারণ এটা ভীষণভাবে ভ্যারি করে। ক্লিয়ার? এইবার যখন তুমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে প্রথম প্রবেশ করলে, তোমার সামনে যারা অধ্যাপকরা থাকবেন, হ্যাঁ, তারা প্রথমেই যেটা তোমার কাছে জানতে চাইতে পারেন, বা এটাই সাধারণত হয়, সেটা হচ্ছে তোমার নিজের একটা ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তুমি এটা কিন্তু মাথায় রাখবে যে টিচারদের অনেক সময় নেই, তুমি অগন্তি কথা বলে যাচ্ছ, ঠিক আছে, 5 মিনিট ধরে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছ, তা কিন্তু নয়। নিজের একটা স্পেসিফিক ইন্ট্রোডাকশন, অর্থাৎ তোমার নাম কি, তুমি কোথায় থাকো, খুব কমিউনিকেশন স্কিলটা যেন তোমার খুব ভালো থাকে। হুম, তুমি কোথায় থাকো, তোমার নাম কি, তুমি কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কথার মাঝখানে ও এই জাতীয় টোনগুলো কখনো আসবে না। হ্যাঁ, খুব স্পেসিফিক ভাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে
মধ্যে নিজের একটা ইন্ট্রোডাকশন তোমরা বাড়িতেই রেডি করবে, যে স্পেসিফিক তোমার বাড়তি কথা শোনার জন্য কিন্তু ইন্টারভিউ বোর্ডে কেউ নেই, তার কারণ তোমার সঙ্গে সঙ্গে আরো অনেক স্টুডেন্টসরা ওখানে ইন্টারভিউ দেবেন, সুতরাং টিচার্সদের কিন্তু প্রত্যেকের ইন্টারভিউ নিতে হবে। তুমি তোমার এমন একটা ছাপ ওখানে ফেলে আসবে যাতে টিচার্সরা তোমাকে দেখে বা তোমার কথা শুনে তাদের যেন ভালো লাগে, ফিল গুড একটা বিষয় যেন তাদের মধ্যে হয়। এবং এই জন্য 1 থেকে 1.5 মিনিটের একটা ইন্ট্রোডাকশন নিজেদের রেডি করবে, যেখানে তুমি তোমার নাম, তুমি তোমার ইনস্টিটিউট, তোমার বাড়ি কোথায়, হ্যাঁ তোমার বাবার নাম, বা তার সাথে হচ্ছে তুমি কবে কত সালে তুমি মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, বা কত সালে তুমি গ্রাজুয়েশন, কত পার্সেন্টেজ মার্কস নিয়ে পাশ করেছো, বা মাস্টার্স কত পার্সেন্টেজ নিয়ে মার্কস পাশ করেছো। তারপরে সেটা শোনার এটা কিন্তু একটা প্রপার রেডি করবে 1.5 মিনিটের, এবং এটা ওই আয়নার সামনে কন্টিনিউয়াসলি বলে বলে নিজেকে অভ্যাস করবে। বা আমি এর পরদিন থেকে তোমাদের এগুলো জিজ্ঞাসা করতে শুরু করব, একটা একটা করে ছোট্ট 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 বিষয় আমি আমার স্টুডেন্টসদের রেডি করে দেবো, সেখানে ভিডিও অন করে আমাদের অনলাইনে এগুলো মানে কথোপকথন হবে, এবং ইন্টারভিউ বিষয়টা পুরোটা চলবে। তো এটা গেল হচ্ছে নিজের ইন্ট্রো রেডি করা, নিজের ইন্ট্রোডাকশন রেডি করা। ঠিক 1.5 থেকে 2 মিনিটের, 2 মিনিটও সময় নেবে না, 1.5 মিনিটের মধ্যে সংক্ষিপ্তভাবে নিজের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং তোমার হবি কি, এটা ছাড়াও তোমার কি কি করতে ভালো লাগে সেই বিষয়টাও ওর মধ্যে ইনক্লুড করে দেবে। আমি আমার স্টুডেন্টসদের বলে দেবো যে কিভাবে এই ইন্ট্রোডাকশনটা আবার রেডি করবে, সেইভাবে রেডি করে নেবে। রেডি করে নেওয়ার পর 3 থেকে 4 দিন বাদে আমি সময় দেবো, প্রত্যেকের ইন্ট্রোডাকশন আমি ভিডিও অন করে প্রত্যেকের ইন্ট্রোডাকশন আমি কনফিডেন্টলি শুনবো। তার আগে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এটা ফার্স্ট গেল। হ্যাঁ, তার মানে নিজেকে নিয়ে বলার জন্য 1.5 থেকে হার্ডলি 2 মিনিট তুমি নিজের জন্য রাখবে। হুম। তোমার একটা সুন্দর করে তোমার একটা সিভি রেডি করে নিতে পারো, তোমার ছবি, তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার, তোমার মেল আইডি, তার সাথে সাথে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার মধ্যে তুমি যদি এমফিল করে থাকো বা তুমি পিএইচডি করে থাকো তার সেটাও ওখানে লিখে দেবে। তার সাথে সাথে তোমার যদি কোনো পেপার পাবলিকেশন থাকে বা তুমি নেট সেট কোয়ালিফাই করে থাকো, সমস্ত বিষয় নিয়ে একটা পাতাতে একটা ছোট্ট সিভি রেডি করে রাখবে। ঠিক আছে, এটা দরকার হয়। হ্যাঁ, আহ, এটা করে রাখবে। এই জিনিসগুলো করতে গেলে কোনো অসুবিধা তো হবে না। মানে ওই যে একজন একটু আগেই আমাকে মেসেজ করেছে, ম্যাম আমি 45 পেয়েছি, খুব সংশয় আছি পড়বো কি পড়বো না, ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নেবো কি নেবো না। আমার একটাই বক্তব্যটা এটা, এইটা যদি ক্লাসটা করো তোমার তো কোনো ক্ষতি হয়ে যাবে না, তাই না? তুমি যদি ক্লাসটা জয়েন করো বা ক্লাসটা যদি তুমি করো, তোমার তো ক্ষতি হবে না, বরং তোমার লাভ হবে, তুমি সেখান থেকে কিছু শিখতে পারবে। যাই হোক, যেটা আমি বললাম যে নিজেকে নিয়ে বলার জন্য তোমাকে কিন্তু আহ, 1 থেকে 1.5 মিনিটের সময় তোমাকে রাখতে হবে। কথাবার্তার মধ্যে করবে না, আর কথাবার্তা লোয়ার টোনে হবে না, যাতে তোমার দূরবর্তী যে টিচার্সরা থাকেন তারাও যেন তোমার কথা শুনতে পান। কনফিডেন্টলি নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করবে। এবং তুমি যদি কোনো কলেজে গেস্ট লেকচারার হয়ে থাকো বা দীর্ঘদিন ধরে তুমি যদি স্কুলেও পড়িয়ে থাকো, কনফিডেন্টলি সেটা বলবে যে আমি এই স্কুলের প্যারা টিচার, বা আমি এই স্কুলে এতদিন ধরে পড়িয়েছি, আমি এই কলেজে এতদিন ধরে পড়াই। সমস্তটা ওই 1.5 মিনিটের ইন্ট্রোডাকশনের মধ্যেই তোমার থাকবে। আমি ঠিক হাতে ধরে ধরে টাইম ধরে ধরে 1.5 মিনিট সময় সবাইকে দেবো, সেখানে কিন্তু আমি এগুলোকে দেখে নেব। ঠিক আছে, তাহলে প্রথম যে পর্যায়ে নিজের প্রেজেন্টেশনে আমি যেগুলো তোমাকে বললাম যে স্কিলগুলো তোমার দেখবে, সেটা হচ্ছে বি অথেন্টিক, তুমি তোমার নিজের জায়গায় অথেন্টিক থাকবে। তুমি যেমন কোনো ফেক অ্যাটিটিউড তুমি কাউকে কখনো দেখাবে না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কখনো উগ্র হবে না, নর্মাল ভদ্রভাবে হ্যাঁ তুমি সেখানে প্রেজেন্ট করবে। তোমার কথাবার্তার মধ্যে নম্রতা ভদ্রতা প্রকাশিত হবে, এবং বারবার করে এটা প্রকাশিত হবে যে তোমার টিচিং এর প্রতি বা শিক্ষকতার প্রতি হ্যাঁ তোমার এনথুজিয়াজম, কেন তুমি শিক্ষক হতে চাইছো এতদিন ধরে। তোমাকে তো বলতেই পারে, তুমি হয়তো বলছো যে 2012 সালে তুমি তুমি মাস্টার্স কমপ্লিট করেছো, হ্যাঁ এখন হয়তো 2025 সাল দাঁড়িয়ে আছো। তোমাকে বলতে পারে যে তুমি এতদিন বসেছিলে কি করে, তুমি কি কোনো কাজ করোনি? যদি তুমি কোনো কাজ করে থাকো সেটাও তুমি সেখানে, ওই যে বললাম বি অথেন্টিক, তুমি সেখানে বলবে। আর যদি তুমি কাজ না করে থাকো, তোমাকে প্রকাশ করতে হবে যে এসএসসির প্রতি বা মানে টিচার
টিচার হওয়ার জন্য তোমার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু তোমার কথাবার্তার মধ্যে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে এবার বলো, যেটুকু অংশ আমি তোমাদের বললাম, আশা করি প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে আলোচনা করেছি নিজেকে কনফিডেন্টলি ক্যারি করবে। শাড়ি পরলেও নিজেকে কনফিডেন্টলি ক্যারি করবে, বা নিজের পার্সোনালিটিকে ক্যারি করবে। আর ছেলেদের ক্ষেত্রেও সুন্দরভাবে থেকে নিজেকে ওখানে রিপ্রেজেন্ট করবে বা ক্যারি করবে। এই গেল হচ্ছে 10টা পয়েন্ট। এবার আমাকে বলো যে এটার মধ্যে কারোর কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কিনা, এটা বলো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু বলবে। ম্যাম, বলো। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কি আমরা গ্র্যাজুয়েশন থেকেই শুরু করব, যে আমি না, দু উচ্চ হাজার মাধ্যমিক সতেরো থেকে সাল শুরু করবে। উচ্চ মাধ্যমিক আচ্ছা, থেকে শুরু করবে। মানে আমি ওখানে এত এত পার্সেন্টেজও উল্লেখ করব, তাই তো? হ্যাঁ, তুমি উল্লেখ করবে, কোনো অসুবিধা তো নেই। আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি এত সালে, এই স্কুল থেকে এত পার্সেন্টেজ নিয়ে। আমি কলেজে এটা হয়েছে তারপর ইউনিভার্সিটি এত সালে পাশ করেছি। তারপর আমি দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম। কিছুদিন ধরে আমাদের কোনো নেগেটিভ কথা যেন তোমার মধ্যে প্রকাশ না পায়। ঠিক আছে, তুমি বলবে যে দীর্ঘদিন ধরে যেহেতু এসএলএসটি রিক্রুটমেন্ট হয়নি, এবার যখন হয়েছে তখন আমি নিজেকে ওয়েল প্রিপেয়ার করেই কিন্তু আমি ইন্টারভিউ বোর্ডে বসেছি। নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করবে। আমি তোমাদের বলে দেবো কালকে আবার যে কিভাবে করবে, একদম গুছিয়ে দেবো তোমাদের, তারপরে তোমরা নিজেরা সবাই রেডি করবে। ঠিক আছে? তো আচ্ছা এটা ম্যাম। এটা তো গেল, যেটা বিপাশা প্রশ্ন করলো। বিপাশা, আর কোনো প্রশ্ন? না ম্যাম, এটুকুই জানাচ্ছি। আর বলো, আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি, বলো। আচ্ছা, আশা করি তোমার আর কোনো রকম কোনো প্রশ্ন নেই। তার মানে এগুলো তো গেল তোমার ভেতরের স্কিল, হ্যাঁ, যেটা দিয়ে তুমি কাউকে, সামনের জনকে ইমপ্রেস করতে পারো। তোমার কথাবার্তা, তোমার চালচলন, তোমার নম্রতা ভদ্রতা, তাই দিয়ে তুমি ইমপ্রেস করতে পারো। ঠিক আছে? ওই যে আবারও বললাম কিন্তু মানে মানে মেয়েদের বললাম, যেটা সবসময় শাড়ি পরেই যেতে হবে তা না। যে শাড়িতে স্বচ্ছন্দ শাড়ি পরে যাবে, যে চুড়িদারে স্বচ্ছন্দ, সালোয়ার কামিজে স্বচ্ছন্দ, সে তাই পরে যাবে। কিন্তু খুব সোবার কালারের, কোনো উগ্র কোনো কালার হবে না। সোবার কালারের সুন্দর ড্রেস পরেই তুমি কিন্তু ওখানে অ্যাপিয়ার করবে। এটা তো একরকম গেল। কিন্তু টিচাররা সবচেয়ে বেশি কিসে ইমপ্রেস একটা ইন্টারভিউ বোর্ডে? টিচাররা সব থেকে বেশি ইমপ্রেস এটাতে হন যে তোমার সাবজেক্টের প্রতি কতটা নলেজ রয়েছে, সাবজেক্টের প্রতি তোমার কতটা দক্ষতা রয়েছে, এবং তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার সামগ্রিকভাবে। এইটা ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। এই জন্য এইবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক সাবজেক্টের যে নলেজ, সেটা কিন্তু তোমার থাকা ভীষণভাবে প্রয়োজন। এবং তার জন্য প্রথম যেটা প্রয়োজন, ওখানে শান্ত থেকে তারা কি বলছেন, লিসনিং কেয়ারফুলি, তারা কি বলছেন সেটা আগে তুমি ভালো করে শোনো। তার বক্তব্যটা শেষ হয়ে যাক, ঠিক আছে? তার বক্তব্যের মাঝখানেই নিজের বক্তব্যকে রিপ্রেজেন্ট করতে সেখানে যাবে না। হ্যাঁ, সেটা টিচারকে অসম্মান করা হয়, ডিসরেসপেক্ট করা হয়। তোমার সামনে যিনি অধ্যাপকরা বসে রয়েছেন, তারা কি বলতে চাইছেন, তার প্রশ্নটা স্পেসিফিক্যালি কি, সেটা আগে ভদ্রভাবে শোনো, লাস্ট অব্দি শোনো। এবং শোনার সাথে সাথেই তোমাকে রিপ্লাই করতে হবে তা কিন্তু না। শোনার পরে তুমি 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটা পজ নাও, তুমি একটা ভাবো যে তারা কি তোমার কাছে জানতে চাইলেন। ঠিক সেইভাবে তার উত্তরটা তুমি তাকে সংক্ষিপ্তভাবে দাও। তোমার কিন্তু অনেক বড় ভাষণ শোনার জন্য কিন্তু তারা ওখানে নেই। তারা যেটা জানতে চাইছেন একদম সংক্ষিপ্তভাবে তুমি নিজেকে কিভাবে সেখানে রিপ্রেজেন্ট করছো। এবং সেটার জন্য যেটা ভীষণভাবে দরকার, লিসেন কেয়ারফুলি টু ইচ কোয়েশ্চেন্স, তারা কি বলতে চাইছেন তোমাকে। এবার এই ক্ষেত্রে আমি প্রথমেই তোমাদের বলবো যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেটা তো প্রথমে আমি নিজেকে যখন ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন দেওয়ার পরেই সরাসরিভাবে যেটা হয়েছিল যে বলা হয়েছিল যে বলো তুমি কোন বিষয়ের উপরে ডেমনস্ট্রেশন দেবে। তোমাদের ডেমনস্ট্রেশনের জন্য কত নাম্বার রয়েছে? 10 নাম্বার। হ্যাঁ ম্যাম, 10। 10 নাম্বার রয়েছে। তো তোমাকে প্রথমেই এটা ওনারা বলবেন যে বলো যে কিসের ওপরে তুমি আজকে ডেমনস্ট্রেশন দেবে। এটাই হয়তো তোমাকে জিজ্ঞাসা করবেন, এটার ওপরেই তোমার সাবজেক্টের যে নলেজ, সেটা অনেকভাবেই কিন্তু মানে মানে বিষয়টা ম্যাটার করছে তোমার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে।
এইবার ডেমনস্ট্রেশনের টপিক আগে থেকে তোমাকে বাড়ি থেকে নির্বাচন করে গিয়ে তোমাকে প্রতিদিনই একবার করে সেই বিষয় সম্পর্কে নিজেকে আয়নায় একবার প্র্যাকটিস করতে হবে। আর আমার সামনেও কিন্তু তোমাকে এখানে প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে ওই তোমার চালচলন বা নম্রতা ভদ্রতা এটার উপরে তো কিছু মার্কস ক্যারি করেই সব সময়, তোমার অ্যাপিয়ারেন্সের ওপরে। কিন্তু সব থেকে বেশি যেটাতে ভ্যারি করে সেটা হচ্ছে যে তোমার সাবজেক্ট নলেজ কি আছে। ওই ওই 10 মিনিটেই ওনারা বুঝে যাবেন। ঠিক আছে, তুমি ওই এমসিকিউ মুখস্থ করে এসেছো নাকি তুমি বই পড়া মুখস্থ করে এসেছো, ওই মুখস্থ বিদ্যা দিয়ে তোমার আর কিছু হবে না। ঠিক আছে, এমসিকিউ দিয়ে তোমার আর কিছু হবে না। এইবার তোমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে ম্যাম, এতদিন আমরা নেট সেটের জন্য বা এসএলএসটির জন্য প্রচুর ইংরাজি বই পড়ে এসেছি। আমি কিন্তু তোমাদের বলছি, টিচার্সরা কখনোই তোমাদের ইংলিশে প্রশ্ন করবেন না। টিচাররা তোমাদের বাংলাতেই প্রশ্ন করবেন। যদি কোনো টিচার, যদি কোনো এইরকম অকওয়ার্ড সিচুয়েশনে পড়ো যে কোনো টিচার তোমাকে সামনে ইংলিশে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সেখানে কিন্তু বি পোলাইটলি তুমি তাকে এটা বলবে যে স্যার, আপনি যদি কাইন্ডলি আমাকে বাংলায় প্রশ্ন করেন খুব ভালো হয়, কারণ আমি একটু বাংলায় ইংরাজির থেকে বেশি কমফোর্টেবল। আমি আসলে ইংরাজিতে ছোটবেলা থেকে পড়াশুনো করিনি, এই জন্য বাংলাতে কমফোর্টেবল। তার জন্য তুমি চিন্তা করতে বসলে, ও হ্যাঁ দাঁড়ান আমি বলছি, ভয় পেয়ে গেলে, এটা ভয় পাওয়ার কিছু নেই। তুমি এখানে কনফিডেন্টলি সেটা বলবে যে আপনি যদি আমায় বাংলায় প্রশ্ন করেন স্যার, ভীষণ ভালো হয়, তার কারণ আমি বাংলাতে ছোটবেলা থেকে বাংলাতেই পড়ে এসেছি। সুতরাং বাংলাতে বলাটা কোনো খারাপ বিষয় নয়, এটা আমাদের মাতৃভাষা। ঠিক আছে, সুতরাং টিচাররা করবেন না, কোনোদিনই করবেন না তোমাকে ইংলিশে প্রশ্ন করে তোমাকে বিব্রত করবেন না। ঠিক আছে, তো যেটা স্টুডেন্টসের ক্ষেত্রে প্রথম দরকার, যে এখন তো আর এমসিকিউ পড়েও কিছু হবে না, বা ইংরাজি বইও ইমিডিয়েটলি আর পড়ার প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, পড়ার প্রয়োজনীয়তা আছে। কিভাবে পড়ার প্রয়োজনীয়তা আছে আমি সেটা বলবো। যে বেসিক্যালি ইন্টারভিউয়ের জন্য যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন কভার হয়, যে জায়গাগুলো থেকে, একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি থেকে হয়, একটা ওয়েস্টার্ন ফিলোসফি থেকে হয়, একটা লজিক থেকে হতে পারে, হ্যাঁ লজিক থেকে হয়, হতে পারে না, লজিক থেকে হয়, আর এথিক্স থেকে হয়, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি থেকেও হতে পারে। এবং এই জায়গাগুলোর ওপর ফোকাসড অন ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, এথিক্স, লজিক, এইগুলোর উপরে বেশি ফোকাস করো। হ্যাঁ, এবং এই ফোকাসটা করার জন্য তোমরা আজকে থেকেই যেটা করবে সেটা হচ্ছে বই পড়া স্টার্ট করো। তোমাকে প্রত্যেকটা টপিক ধরে ধরে নিজেই নিজেকে কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো, যে এটা কেন বলেছেন, ওটা কেন বলেছেন। তোমাকে যে কোনো প্রশ্ন করা হলেই তোমার কিন্তু এটাই আসবে যে কেন বলেছেন বলো। হ্যাঁ, ওনাদের কেন মনে হলো এর উত্তর কি হতে পারে। হ্যাঁ, কেন কান্ট এটা বললেন, যে কান্ট এটা কেন বললেন যে জ্ঞান, বুদ্ধি এবং অভিজ্ঞতা এই দুয়ের মাধ্যম দিয়েই হয়। যাই তোমাকে প্রশ্ন করুন না কেন সেখানে, তার যেন প্রপার একটা যথার্থ উত্তর যুক্তিসঙ্গতভাবে তোমার যেন রেডি থাকে। তোমাকে টিচার্স অসংখ্য কথা কখনো বলার সুযোগই দেবেন না, নেই তো ওখানে। 10 মিনিট থেকে 15 মিনিট সময় বরাদ্দ আছে তোমার জন্য। ঠিক আছে, সুতরাং সাবজেক্টের প্রতি তোমার নলেজ, বিশেষ করে বা পুরো দর্শনের ওপর সামগ্রিকভাবে, ইন্ডিয়ান ফিলোসফির ওপর, ওয়েস্টার্ন ফিলোসফির ওপর, যারা ফিলোসফাররা রয়েছেন সেই ফিলোসফার সম্পর্কে, এই যে এখন তোমরা এটা বুঝতে পারবে যে আমি দীর্ঘদিন ধরে যখন ইন্ডিয়ান ফিলোসফির ক্লাস নিই বা যখন ওয়েস্টার্ন ফিলোসফির ক্লাস নিই, এই যে টাইম ধরে 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 প্রত্যেকটা দর্শনকে বোঝানো, এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার, তারপর কি করে সফিস্ট ফিলোসফাররা এলেন, তারপরে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টোটল এলেন, তাদের মতবাদের মধ্যে কি পার্থক্য, তারপরে রেনে ডেকার্ট, তারপরে মেডিভেল ফিলোসফার যে চিন্তা ভাবনা একরকম, রেনে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, পরপর বুদ্ধিবাদী দার্শনিকরা এলেন, তারপর আমরা অভিজ্ঞতাবাদী দার্শনিকদের পেলাম, তারপর আমরা ইমানুয়েল কান্টকে পেলাম। এই যে এখন এই ক্লাসগুলোর মর্ম তোমরা বুঝতে পারবে, এখন তোমরা এটা বুঝতে পারবে যে এমসিকিউ পড়ে কিছুই হয় না। এমসিকিউ হচ্ছে এই রকম জিরো। ঠিক আছে, এটার পরে কোনো লাভ নেই। এখন এই ক্লাসগুলোর যে কার্যকারিতা তোমরা বুঝতে পারবে, বিভিন্ন ফিলোসফার সম্পর্কে সম্যক ধারণা থাকা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফিলোসফারের যে গ্রন্থগুলো রয়েছে, অথেন্টিক যে তারা যে বইগুলো গ্রন্থগুলো লিখেছেন সেই গ্রন্থগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা। যেমন হঠাৎ তোমাকে এটা প্রশ্ন করতে পারেন যে প্লেটো তার রিপাবলিক গ্রন্থে কি আলোচনা করেছেন, প্লেটো তার থিয়েটেটাস গ্রন্থে কি আলোচনা করেছেন, ডেকার্টে
লকের বিখ্যাত গ্রন্থের নাম কি, হ্যাঁ, বা কান্টের বিখ্যাত গ্রন্থের নাম কি, বা যে কোনো যে কোনো দার্শনিকের বিখ্যাত গ্রন্থগুলো এবং তার মতবাদের যে সামগ্রিক যে জিস্ট বা সামারি যেটা আছে সেটা ভালো করে ভেতরে ঢুকিয়ে নেবে তুমি। ঠিক আছে, এটা কিন্তু কোনো মুখস্থ করার বিষয় নয়। তুমি আজকে থেকে বই পড়া স্টার্ট করো, ইংরাজি বই পড়তে হবে না, আমি আবারও বলছি, ইংরাজি বই পড়তে হবে না। বাংলা বইগুলোও তুমি যদি পড়ো, হ্যাঁ, তাহলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার আমার কাছে যারা ক্র্যাশ কোর্সের ক্লাস করেছে তাদের কাছেও ক্লাসেসগুলো রয়েছে, যারা ফুল কোর্সে ক্লাস নিয়েছে তাদের কাছে তো সব ক্লাসই রয়েছে। তারা এখন যদি সময় করে করে, হ্যাঁ, একটা করে টপিককে তারা যদি ওখান থেকে শুনে 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 কভার করে এবং তার সাথে যদি বইটা দেখে, টোটাল কনসেপ্ট তার ক্লিয়ার হয়ে যাবে। এইটা কিন্তু একটা ইনিশিয়াল কাজ, যে প্রত্যেকটা ফিলোসফার বা ভারতীয় যে দর্শন, হ্যাঁ, ভারতীয় দর্শনের কেন কেন হচ্ছে তোমার হচ্ছে আহ, সাংখ্যকে নিরীশ্বর সাংখ্য বলা হয়, যোগ দর্শনকে কেন শেষর সাংখ্য বলা হয়, ন্যায় এবং বৈশেষিক দর্শনের মধ্যে বেসিক্যালি কি পার্থক্য, কোন জায়গায় পার্থক্য, বৈশেষিক দর্শন কি ন্যায়েরই একটা সম্প্রদায়? হ্যাঁ, আশা করি যারা ক্লাসগুলো করেছো এতদিন ধরে কষ্ট করে, তারা এর উত্তরগুলো সমস্ত কিন্তু ক্লাসের মধ্যেই তোমরা পেয়ে গেছো। কারণ ক্লাসে আমার বেসিক্যালি এটাই কাজ থাকে, যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। ক্লিয়ার? তো থিওরিজ গুলো কি কি রয়েছে, ভাববাদ কাকে বলে, কাকে দ্বৈতবাদ বলে, কাকে জড়বাদ বলে, এই যে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করা। হ্যাঁ, ডেকার্ট কি একজন জড়বাদী, ডেকার্ট কি একজন ভাববাদী, ওয়েস্টার্ন ফিলোসফিতে কাকে তুমি ভাববাদী দার্শনিক হিসাবে পাও, লকের জড়বাদের বা মেটেরিয়ালিজমের এগেনস্টে কে নিজের ভিউ দিয়েছেন, কান্ট কি করে তার মতবাদের মধ্যে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করলেন, বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে তিনি কাকে গ্রহণ করলেন এবং অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে তিনি কাকে গ্রহণ করে তিনি তার বিচারবাদ বা ক্রিটিসিজমের যে জায়গায় সেখানে এসে উপস্থিত হলেন। প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার থাকা অত্যন্ত প্রয়োজন ইন্টারভিউ বোর্ডে গিয়ে। তোমাকে যদি বলা হয় যে কান্টের কোপার্নিকান রেভলিউশন সম্পর্কে বলো, তুমি কিন্তু ওখানে কনসেপ্ট ক্লিয়ার করছো, ঠিক 4 থেকে 5টা বাক্যের মধ্যে বা 1 মিনিটের মধ্যে এত সুন্দর তুমি ওখানে আনসার দিলে, টিচার সামনে থেকে এটা বুঝতে পারবেন যে এই মেয়েটির বা এই ছেলেটির কনসেপ্ট পুরো সাবজেক্টের ওপরে ক্লিয়ার। ব্যাস, এইটা যদি তুমি দেখিয়ে দিয়ে আসতে পারো ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে বা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে, আর তোমার সেখানে কিচ্ছু চাই না, শুধুই চাই কনসেপ্ট ক্লিয়ার করা। বই পড়ো, ক্লাস রেকর্ডিং গুলো ভালো করে শুনো, দেওয়া আছে তো তোমাদের জন্য ক্লাস রেকর্ডিং, ভালো করে শোনো, শুনে জাস্ট নিজেকে প্রিপেয়ার করো। প্রত্যেক দিন আমি যখন তোমাদের সঙ্গে বসবো, 8জন 8জন স্টুডেন্টসকে আমি ঠিক 15 মিনিট 15 মিনিট করে সময় দেব। হ্যাঁ, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি, তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডেমনস্ট্রেশনের জন্য একটা টপিক রেডি করতে হবে আগে থেকেই। আগে থেকেই তোমাকে ভেবে নিতে হবে যে ডেমনস্ট্রেশনের একটা টপিক আমাকে পুরোপুরি নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। এটা নিয়েও সম্যক ধারণা স্টুডেন্টসদের মধ্যে থাকে না। ডেমনস্ট্রেশনের টপিক কিন্তু আমি ঠিক করে দেব না। তোমাদের যদি এটা মনে হয় যে ম্যাডাম ডেমনস্ট্রেশনের টপিক ঠিক করে দেবেন, না, আমি ঠিক করে দেবো না, ডেমনস্ট্রেশনের টপিক তুমি ঠিক করবে। এইবার তুমি ঠিক করার আগে আমি এটা তোমাকে একটা জেনারেল গাইডলাইন দিয়ে দেবো যে কি করে ঠিক করতে হয়। প্রথমেই আমি তোমাদের বলবো, জেনারেলি সমস্ত স্টুডেন্টসদের একটা টেন্ডেন্সি থাকে ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে বলা। যখনই তোমাকে বলবে যে হচ্ছে ডেমনস্ট্রেশন বলো, একটা ডেমনস্ট্রেশনের টপিক বলো যার উপরে তুমি আজকে বলবে, তৎক্ষণাৎ তুমি দেখবে কেউ ন্যায় দর্শন বলবে। সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টস যেটা করে যে ন্যায় দর্শন বলবে, না হলে ওই সাংখ্য দর্শন বলার প্রতি অদ্ভুত টেন্ডেন্সি আছে স্টুডেন্টসের, অদ্ভুত টেন্ডেন্সি, যে সাংখ্য দর্শন থেকে জিজ্ঞাসা করুন। সবাই যদি একই কথা বলো, তোমার মধ্যে যদি আলাদা কোনো বিষয় না থাকে, তাহলে নিজেকে তুমি ওখানে আলাদা প্রমাণ করে দিয়ে আসবে কি করে? সবাই যদি গিয়ে বলো সাংখ্য দর্শন নিয়ে জিজ্ঞাসা করুন, তুমি আলাদাটা সবার থেকে কি করে হলে? তোমাকে ওখানে এটা নিজেকে আলাদা যে তুমি, সেটাকে তোমাকে ওখানে প্রুফ করে দিয়ে আসতে হবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। প্রথমেই আমি ডেমনস্ট্রেশনের টপিক নিয়ে কথা বলি। হুম, সাংখ্য দর্শন থেকে জিজ্ঞাসা করুন বা ন্যায় দর্শন থেকে বলুন বা ন্যায় দর্শন থেকে আমি ডেমনস্ট্রেশন দেব, এটা রাইট নয়। রাইটটা কি, ন্যায় দর্শন এত ছোট বিষয় নয়, ন্যায় দর্শন কিন্তু অনেক ভাস্ট একটা এরিয়া। যখনই তুমি ন্যায় দর্শন বলবে, এটা আরেকটা তোমার মূর্খতা ওখানে প্রমাণিত হয়ে চলে আসে।
তুমি বলতে পারো যে স্যার আমাকে ন্যায়ের অনুমান নিয়ে জিজ্ঞাসা করতে পারেন, ন্যায়ের শব্দ প্রমাণ নিয়ে জিজ্ঞাসা করতে পারেন। আমি আজকে ন্যায়ের শব্দ প্রমাণের ওপরে বলতে চাই বা ন্যায়ের প্রত্যক্ষের ওপরে বলতে চাই। অদ্বৈত বেদান্ত দর্শনে শঙ্করাচার্যের যে ব্রহ্মের যে কনসেপ্ট, সেটা নিয়ে আজকে আমি ডেমনস্ট্রেশন দিতে চাই। স্যার আমি আজকে ইমানুয়েল কান্টের কোপারনিকান রেভলিউশনের ওপরে আমি আজকে ডেমনস্ট্রেশন দিতে চাই। বা ডেকার্টের যে বুদ্ধিবাদ, তিনি কি করে হুম তোমার মানে বুদ্ধির মাধ্যমেই যে জ্ঞান লাভ করা যায়, সেটা কি করে তিনি অ্যাপিয়ার করলেন। ডেকার্টের কোজিটো আর্গো সাম সম্পর্কে আমি বলতে চাই। এগুলো হচ্ছে তোমার ছোট ছোট ডেমনস্ট্রেশনের টপিক। যখনই তুমি কোনো একটা ব্রড এরিয়া ডেমনস্ট্রেশনের টপিক ঠিক করবে না, এমন টিচাররা প্রশ্ন করবেন যে তুমি তার আর উত্তর দিতে পারবে না। যখনই তুমি বলবে ন্যায় দর্শনের উপর ডেমনস্ট্রেশন, কোনটা বলবে তুমি ন্যায় দর্শনের 2 মিনিটে? কি বলবে? ন্যায়ের প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। স্পেসিফিক কোনো একটা টপিক নির্ধারণ কর, স্পেসিফিক। ন্যায়ের পদার্থানুমান নিয়ে বলবো, ছোট্ট জায়গা, কংক্রিট জায়গা, কিন্তু সেই জায়গাটাকে তোমাকে এমন ভাবে গুছিয়ে যেতে হবে যে সেখান থেকে যে কোনো আনুষঙ্গিক প্রশ্ন দিক না কেন তুমি মনে রাখবে। তুমি ওইটুকু নিয়ে বলছো মানে টিচার্সরা শুধুমাত্র ওর ওপরেই, ওইটুকুর ওপরে তোমাকে প্রশ্ন করবেন তা নয়। টিচার্সরা কিন্তু আনুষঙ্গিক বিষয়গুলোতে তারা ছড়িয়ে যাবেন সেই মুহূর্তে। হ্যাঁ, আমি একটা আমার ক্ষেত্র দিয়ে বলি। আমি ডাব্লিউবিসিএসসি তে ইন্টারভিউ যখন দিতে গেছি, আমাকে তো প্রথমেই ডেমনস্ট্রেশন দিতে বলা হয়েছে। এবং আমি সেখানে বলেছিলাম, আমি একটু ভেবেছিলাম যে না আমি সাংখ্য বলবো না, তখনও ওয়েস্টার্ন ফিলোসফির প্রতি এতটা ভালোবাসা আমার জন্মায়নি, যেটা এখন তোমাদের পড়াতে পড়াতে জন্মেছে। আমি হলে তখন নাহলে বলতাম ইমানুয়েল কান্ট। আমি যদিও হ্যাঁ দুটো দুটো ডেমনস্ট্রেশনে, এই প্রসঙ্গে আমার মনে পড়লো বলে বলছি, যে দুটো ডেমনস্ট্রেশনের টপিক ঠিক করো, ঠিক আছে? একটা ইন্ডিয়ান ফিলোসফির ওপরে, একটা ওয়েস্টার্ন ফিলোসফির ওপর। দুটো টপিক তোমরা ঠিক করো। হ্যাঁ, এবার ইন্ডিয়ান ফিলোসফি থেকেও যেটা বলবে সেটাও একটু হাটকে হবে সবার থেকে, আর ওয়েস্টার্ন ফিলোসফি থেকেও যেটা হবে সেটা একটু হাটকে হবে সবার থেকে। সেটা কান্ট হতে পারে, হুম, সেটা লক বার্কলে হিউম হতে পারে, কান্ট হতে পারে, হতে পারে। হ্যাঁ, আর তুমি যদি এটা বলো যে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে কোন একটা প্রথমের ডেমনস্ট্রেশনের টপিক তুমি যদি বলো, তাহলে তো খুবই ভালো হয়, আমি বলবো যে খুবই ভালো হয়। বা তুমি যদি এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার্সদের ওপরে বলো বা সোফিস্ট ফিলোসফার্সদের ওপরে বলো, একটু আলাদা, সবার থেকে ইউনিক। সবাই যেটা করছে, সাংখ্য দর্শন বলছি, ন্যায় দর্শন বলছি, তুমি যদি সেটা বলো, টিচাররা তো একঘেয়ে হয়ে যাবে না পুরো বিষয়টা। সুতরাং যখন ডেমনস্ট্রেশনের টপিক ঠিক করবে, হ্যাঁ স্পেসিফিক্যালি কোনো একটা পার্টিকুলার এরিয়া থেকে, ইউনিক একটা জায়গা থেকেই ডেমনস্ট্রেশনটা রেডি করবে। ওই যে হ্যাঁ আমি যেটা বলছিলাম, তখন তো আমার ওয়েস্টার্ন ফিলোসফির প্রতি এতটা ভালোবাসা তৈরি হয়নি। আমি তখন ন্যায় দর্শনের শব্দ প্রমাণ বলেছিলাম। বিশ্বাস করো, ওই 1টা মিনিট যখন ন্যায়ের শব্দ প্রমাণ বোঝাতে গেলাম, আপ্তবাক্যম শব্দ, এবং সেখান থেকে যে লেভেলের প্রশ্নগুলো চলে এলো, আকাঙ্ক্ষা কাকে বলে, যোগ্যতা কি, হ্যাঁ যোগ্যতা সম্পর্কে এনারা কি বলেছেন, ওনারা কি বলেছেন, সন্নিধি সম্পর্কে তুমি কি বলবে, সত্যি সত্যি কি তাৎপর্য জ্ঞানের প্রয়োজনীয়তা আছে কি না। হ্যাঁ, আনুষঙ্গিক প্রশ্ন সেখানে চলে এলো। তুমি ধরে নাও কোনো একটা বিষয়ে তুমি নাই জানতে পারো, ঠিক আছে? তুমি সবটাই জানবে এটা কোনোদিন হতে পারবে না, এটা হয় না কখনো। হ্যাঁ, হয়তো তোমার কোনো একটা বিষয় অজানা থাকতে পারে। তুমি তো পড়ে যাচ্ছ ভালো করেই, 2 মাস ধরে তো প্রচন্ড ভাবে সেটার উপরে পড়াশোনা করছো, ঠিক আছে? তো তোমার কোনো একটা বিষয় অজানা থাকতে পারে, কিন্তু অজানা থাকলে চুপ করে ওখানে বসে থাকবে না। 10 সেকেন্ড সময় নেবে, তুমি দেখলে যে তুমি এটা তুমি ওখানে বুদ্ধিদীপ্ত হবে, তোমাকে কিন্তু মাথার মধ্যে খেলাতে হবে যে না, এটা পারা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে? সেটা যদি হয়, কনফিডেন্টলি ওখানে বলে আসবে, পজিটিভ আনসার এটা দিয়ে আসবে যে স্যার বা ম্যাম, আমি এই বিষয়টা সঠিকভাবে জানি না, আমাকে একটু দেখে নিতে হবে, এখন এই বিষয়টা আমার ঠিক মতো মনে পড়ছে না, আমাকে একটু দেখতে হবে। এই অ্যাপ্রোচটা তোমার সেখানে থাকবে। আমি স্যার এটা শিখে নেব, আমি স্যার এটা জেনে নেব। নেগেটিভ অ্যাপ্রোচ দেখাবে না কোনো জায়গায়, সবসময় পজিটিভ ভাইব্রেন্স ওখানে ক্রিয়েট করতে হয় ইন্টারভিউ বোর্ডে। সেটা তুমি করবে। তুমি নাই জানতে পারো, আমিও জানিনি, আমিও পারিনি একটা কিছু, কিন্তু আমি ওখানে বলে এসেছিলাম যে আমার এই বিষয়টা ঠিক জানা নেই, আমাকে এটা একটু ভালো করে জেনে নিতে হবে। ঠিক আছে? ওনারা সঙ্গে সঙ্গে কিন্তু তার পরের প্রশ্নে চলে যাবেন। এবার তুমি যে বিষয়ের উপরে ডেমনস্ট্রেশন রেডি করবে, সেটা ইন্ডিয়ানের কোনো টপিক হতে পারে বা ওয়েস্টার্নের কোনো টপিক হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, বাট সেটা যেন তোমাদের ক্ষেত্রে ইউনিক হয়। বলো, এই নিয়ে কারোর প্রথম কোনো প্রশ্ন আছে নাকি বলো, তারপরে আমি তোমাকে আরো বিষয়টা বলছি।
ম্যাম, ডেমনস্ট্রেশন মানে কি বোর্ড ওয়ার্কিং করতে করতে ক্লাস করতে হবে? হ্যাঁ, দাঁড়িয়ে বলবে। তুমি বলবে যে ম্যাম আমি কি দাঁড়াতে পারি। দাঁড়িয়ে পেছনে দেখবে তোমাকে বোর্ড দেওয়া আছে, তোমাকে ওখানে চক ডাস্টার দেওয়া আছে বা ওই ব্ল্যাক কালারের মার্কার গুলো দেওয়া আছে। একদম বোর্ডে প্রথমেই ওপরে টপিকটা লিখে দেবে যে এই টপিকের ওপরে আমি বলতে চাইছি। এইবার তুমি তোমার বলাটা শুরু করবে, যখন বলবে তার সাথে সাথে মেন পয়েন্টগুলো বোর্ডে ওখানে লিখবে। তোমাকে ওখানে ভাবতে হবে এটা, যে তুমি হচ্ছ টিচার ওখানে, বাকি সবাই যারা রয়েছেন তারা স্টুডেন্টস। এটা ভেবে তোমাকে এটা বলতে হবে। এক সেকেন্ড, ম্যাম, এক সেকেন্ড। বলছি কি, হ্যাঁ বলো, বলো। ম্যাম বলছি, ধরুন যে কোনো মানে ন্যায় বা অন্য কিছু নিয়ে যখন যদি কেউ ইন্ডিয়ান বলে, তাহলে সেক্ষেত্রে কি তাকে ওই ডেমনস্ট্রেশনে মানে সমস্ত লক্ষণগুলো উল্লেখ করা এবং হ্যাঁ, তার খণ্ডন করা সেরকম নিশ্চয়ই, ভাবে বলবে, নাকি অবশ্যই নিজের অবশ্যই। ভাষায় নিজের ভাষায় ব্যক্ত করবে জিনিসটাকে? না, নিজের ভাষায় তো ব্যক্ত করবে। তুমি লক্ষণই যদি না জানো, তুমি নিজের ভাষায় কি ব্যক্ত করবে? মানে তোমাকে লক্ষণ দিয়ে জিনিসটা শুরু করতে হবে, তাই তো? একদম লক্ষণ দিয়ে তোমাকে শুরু করতে হবে। ইনি এটা বলেছেন, ইনি এটা বলেছেন, ইনি এটা বলেছেন। সাপোজ ধরো ন্যায়ের প্রত্যক্ষ নিয়ে তুমি বলছো, মহর্ষি গৌতম কি বলেছেন, তুমি তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারো না। আগে তোমাকে লক্ষণ বলতে হবে। আর তোমাকে যদি এটা বলে সেই লক্ষণটা তুমি বোর্ডে লেখো, তাহলে তোমাকে বোর্ডে লিখেও বলতে হবে। সেখানে যেন আচ্ছা, আচ্ছা। সন্ত বিসর্গ এগুলো যেন ভুল না হয়, এটার দিকে খেয়াল রাখাটা খুব দরকার। লক্ষণ বলতে হবে, লক্ষণটা বলার পর সেটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে, নিজের ভাষায় ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। একটা একটা পার্টিকুলার এরিয়া ইন্ডিয়ান থেকে রেডি করবে, আর একটা পার্টিকুলার এরিয়া ওয়েস্টার্ন থেকে রেডি করবে। এটা আমার সাজেশন থাকবে তোমাদের সকলের কাছে। ঠিক আছে। তো এবং এটার মধ্যে দিয়ে যারা কি ফিলোসফার্সরা রয়েছেন, যারা দার্শনিক যারা রয়েছেন, তাদের যে অথেন্টিক গ্রন্থগুলো যেগুলো রয়েছে, এবং তাদের যে কোর কনসেপ্টটা যেটা রয়েছে, সেটাকে আত্মস্থ করে তোমাকে যেতে হবে ইন্টারভিউ দিতে। ঠিক আছে। আমাকে যেমন এটা জিজ্ঞাসা করা হয়েছিল তখন, রেনে ডেকার্টের বিখ্যাত গ্রন্থের নাম কি। হ্যাঁ, এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। হ্যাঁ, রেনে ডেকার্টের 3 ধরনের ধারণা কি কি আছে, তিনি কি 3 ধরনের ধারণা স্বীকার করেছেন। ঠিক আছে। এই বেসিক বেসিক প্রশ্নগুলো। হ্যাঁ, লক কেন একজন মেটেরিয়ালিস্ট, লককে কেন একজন জড়বাদী দার্শনিক বলা হয়। হ্যাঁ, এই বেসিক প্রশ্নগুলো যেগুলো আসে, তুমি যে টপিক বলবে তার মধ্যে থেকে, যেমন আমার ক্ষেত্রে যেটা করা হয়েছিল, যে যেহেতু আমি ইন্ডিয়ান থেকে ডেমনস্ট্রেশনের টপিক ঠিক করেছিলাম, এবং সেখানে গিয়ে কিন্তু একটা প্রশ্নের যথারীতি উত্তর আমি দিতে পারিনি। যখন আমি বলেছিলাম যে স্যার বা ম্যাডাম আমি এটা পারছি না, আমার সামনে তো 10 থেকে 15 জন প্রফেসর বসেছিলেন, 10 থেকে 15 জন সিএসসির ইন্টারভিউতে বসেছিলেন, সেখানে আমার অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স মনে পড়ছে, যদিও অনলাইন ক্লাসে শেয়ার করা উচিত না। এমন একজনকে দেখিয়েছিলাম সেখানে ইন্টারভিউ বোর্ডে গিয়ে, হ্যাঁ হতচকিত হয়ে গেছিলাম। মানে ওনার সাথে আমি গত একদিন আগে কথা বলেছিলাম। হ্যাঁ, তারপরে উনি উনি কখনো আমাকে এটা প্রকাশ করেননি যে উনি ইন্টারভিউ বোর্ডে থাকবেন। তো উনি যখন সামনে ছিলেন আমি লিটারালি হতচকিত হয়ে গেছিলাম, বাট হতচকিত হওয়ার 30 সেকেন্ডের মধ্যে নিজেকে আবার কোপ আপ করে নিয়ে আমি ওখানে বসেছিলাম। ঠিক আছে। তো 10 থেকে 15 জন প্রফেসর ওখানে ছিলেন, তো বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন থাকে। এটা এর আগেও আমার হ্যাঁ বলো, কেউ কিছু বলবে, বলো। আচ্ছা, ম্যাম, এটা এর আগেও আপনি আমাদের সাথে শেয়ার করেছিলেন। এমন হতচকিত হয়ে গেছিলাম। হ্যাঁ, যে হচ্ছে বাবারে বাবা, আমি তো তারপরে 30 সেকেন্ডের মধ্যে নিজেকে আমি হচ্ছে আবার সামলে নিয়ে, হ্যাঁ ঠিকঠাক করে আবার, দুরকম হতে পারতো আমার দেখার সাথে সাথে ইনস্ট্যান্টলি আমি উত্তেজিত হয়ে গেছি, আমি সব ভুলে গেছি, এটা হতে পারতো। ঠিক আছে। আর আরেকটা হতে পারতো, হ্যাঁ, যে হচ্ছে আমি শান্ত হয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ 30 সেকেন্ডের মধ্যে নিজেকে আমি বাইরের পরিবেশ যেটা ঘটেছিল আমার সাথে, যে আমি ফর্ম নিয়ে যেতে ভুলে গেছিলাম, তার জন্য প্রচুর পরিমাণে আমাকে ঘুরতে হয়েছিল সল্টলেক এরিয়াতে, আমি জেরক্স করতে পারিনি, এটা একটা মেজর ঘটনা ঘটেছিল, আমি কেঁদে ফেলেছিলাম, আমি হয়তো ইন্টারভিউ দিতে পারবো না আজকে, আর অন্য দিন দিতে হবে হয়তো, পর্ষদের কাছে আমাকে অ্যাপ্লাই করতে হবে, এটা একটা ছিল। আর ভেতরে ঢুকে ওই ধরনের একটা চমক আমি পেয়েছিলাম, যে চমকটা আমার জন্য ঠিক আছে, আমার জন্য ভালোই হয়েছিল পরবর্তীকালে। যাই হোক, তো এইটা হচ্ছে একটা ম্যাটার। তাহলে তুমি ডেমনস্ট্রেশনের একটা টপিক তোমাকে রেডি করতে হবে। তুমি বলতে পারবে না চার্বাক দর্শন থেকে দেবো বা বৌদ্ধ দর্শন থেকে দেবো, তার একটা পার্টিকুলার এরিয়া, এবং যে পার্টিকুলার এরিয়া বিভিন্ন ধরনের বই থেকে, বাংলা বই থেকে, ইংরাজি বই না, বা ইংরাজি বই তুমি যদি পড়ো তাহলে তো অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়, সিডি শর্মার বইগুলো, সেই জায়গা থেকে ডেমনস্ট্রেশনের এই টপিকটা রেডি করা।
আমি কালকের থেকে এই ডেমনস্ট্রেশনের টপিক কি করে রেডি করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। তোমাদের হাতে সময় আছে, ইন্টারভিউয়ের প্রিপারেশন নেওয়ার যথেষ্ট সময় আছে। তার জন্য তোমাকে এখন যেটা করতে হবে, কোনো নোটের খাতা বা কোনো কিচ্ছু না, সব সরিয়ে দাও, অথেন্টিক বই সামনে নিয়ে এসো, বাংলা বইগুলোই পড়ো, ভালো ভালো বা ভারতীয় দর্শনের ওপরেও বাংলা বই আছে, বাংলা বইগুলো পড়ো। সমরেন্দ্র বাবুর বই রয়েছে, এছাড়াও আরো অনেক ভালো ভালো বাংলা বই রয়েছে, ওয়েস্টার্ন ফিলোসফিরও বাংলা বই রয়েছে। এখন বাংলা বই পড়তে বলছি তার কারণ হচ্ছে কারণ তোমাকে ইন্টারভিউ দিতে হবে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাদের বাংলা বইগুলো এখন ফ্রুটফুল হবে। বাংলা বইগুলো তুমি পড়ো। এছাড়াও ম্যাম, হ্যাঁ বলো। বলছিলাম কোনো প্রশ্ন যদি আমরা শুনতে না পাই তো সেক্ষেত্রে কিরকম করে উত্তর দিয়ে ম্যাম কাইন্ডলি আরেকবার বলবেন, আমি ঠিক এখান থেকে শুনতে পাইনি। সময় নষ্ট করবে না, বুঝতে পেরেছো? সঙ্গে সঙ্গে এটা বলবে যে ম্যাম আমি শুনতে পাইনি, আপনি যদি একটুখানি আরেকবার বলেন তাহলে আমি আনসারটা করতে পারি। পোলাইটলি এটা বলতে পারবে, তুমি বলবে ম্যাম অবশ্যই। সাধু ভাষায় বলবো না চলিত ভাষায় বলবো? সাধু ভাষায় কথা বলবে ওখানে গিয়ে? মানে ইন্টারভিউ বোর্ড কি কোনো সাধু ভাষায় বলার জায়গা নেই? তুমি নর্মাল সাধারণ ওই যে একটা কথা বললাম, বি অথেন্টিক, তুমি যেমন তুমি তেমন ভাবে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে আসবে। কোনো সাধু ভাষার কোনো ব্যাপার নেই। চলিত ভাষায় সবার কথা বলবে, টিচাররা সাধু ভাষায় ওখানে কথা বলতে জাননি। ঠিক আছে? তুমি পরিষ্কারভাবে যেটা বলবে সেটা পরিষ্কার শুদ্ধ ভাষায় সুন্দরভাবে রিপ্রেজেন্ট, এটাই হচ্ছে কথা। মৃন্ময় কিছু বলবে? হ্যাঁ ম্যাম, বলছি যে যদি কোনো গ্রন্থ বা কোনো বই পড়া আছে কিনা জিজ্ঞেস করে, হুম। সেক্ষেত্রে হয়তো পড়া নেই, সেক্ষেত্রে কি উত্তর দিতে? তুমি এটা জিজ্ঞাসা করেন সাধারণত টিচাররা, যে এই যে টপিক তুমি আলোচনা করছো এই টপিকের ওপর তুমি কি কি বই পড়েছো বলো। হ্যাঁ, তোমরা একটা কাজ করবে, যে ন্যায় দর্শনের যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোর নাম জেনে যাবে। অনেক সময় এটা জিজ্ঞাসা করেন যে তোমার এমএ তে স্পেশালাইজেশন কি ছিল, এটাও একটা প্রশ্ন থাকে। এমএ স্পেশালাইজেশন কি ছিল, তুমি বলবে এমএ স্পেশালাইজেশন এটা ছিল, বাট এখন তো আমার সেটা সেইভাবে আর মনে নেই, দীর্ঘদিন ধরে আমি সেটার সাথে ডিটাচ ছিলাম, এতদিন স্কুলে পড়িয়েছি, তার জন্য তোমাকে বলতে পারেন যে ভালো ভালো কি বই পড়েছো তুমি আমাকে বলো, রেনে ডেকার্টের বিখ্যাত গ্রন্থের নাম বলো। ঠিক আছে, সব তুমি পড়তে পারবে তা না। ওই যে বললাম বি অথেন্টিক, তুমি যেটা জানো সেটাই তুমি জানো, ভুলভাবে নিজেকে কখনো মিথ্যা প্রমাণ করে আসবে না, ও ভুল প্রমাণ করে আসবে না। ঠিক আছে, তুমি বলবে যে আমরা বা বাংলা বইগুলোর মধ্যে যে বইগুলো দেখতে পেরেছি আপাতত ভাবে সেটা এটা বলবে। বাট তোমাকে বলতে পারেন যে এই দর্শনের প্রাইমারি সোর্স কি কি আছে, তুমি কোথা থেকে এই জায়গাগুলো সম্পর্কে জেনেছো ভালোভাবে। সাংখ্য দর্শনের প্রাইমারি সোর্স গ্রন্থগুলো কি কি রয়েছে, বা ন্যায় দর্শনের প্রাইমারি সোর্স। হ্যাঁ, এগুলো সব সেকেন্ডারি সোর্স, এগুলো সব সেকেন্ডারি গ্রন্থ, গৌণ গ্রন্থ। মুখ্য গ্রন্থ কি কি আছে সেটা খুব ভাইটাল ম্যাটার করে, এবং সেটা জিজ্ঞাসাও করে যে মানে প্রাইমারি বুকস কি কি আছে। প্রাইমারি বুকসগুলো সম্পর্কে এই জন্য জেনে যেতে হয়। যেমন ওয়েস্টার্ন ফিলোসফিতে কপল স্টোনের সিরিজটা রয়েছে। হ্যাঁ, সাধারণত নামগুলো বলে, আমরা তো পড়তে পারি না, তুমি বলে দেবে যে ম্যাম এতটা পড়ার মতো তো আমরা সময় পাইনি। হ্যাঁ, আর এই প্রসঙ্গে আরেকটা কথাও মনে পড়লো, লিখে রাখতে পারো তোমরা এই পয়েন্টগুলো, যে 11-12-এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাস সম্পর্কে যথার্থ ওয়াকিবহাল থাকবে। তার কারণ তুমি যে ইন্টারভিউ দিতে যাচ্ছ তার পারপাস কি, তার পারপাসটা হচ্ছে স্কুলের যারা 11-12-এর স্টুডেন্টসরা রয়েছে তাদের পড়ানো। তার জন্য যেটা দরকার, 11-12-এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা খুঁটিয়ে ভালো করে দেখে যাওয়া, যে কি আছে ওখানে, তার কনসেপ্টগুলোকে বেশি ক্লিয়ার করে যাওয়া। এটাও কিন্তু খুব 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 দরকার। তুমি তো ওখানে 11-12-এর স্টুডেন্টসদের পড়াবে না, সুতরাং সেটাও জেনে যাওয়াটা খুব প্রয়োজন। এবং তার সাথে সাথে উপরি এতদিন তো সময় রয়েছে, প্রায় 2 মাস সময় রয়েছে, এই 2 মাসের মধ্যেই বাকি বিষয়গুলো দেখে যেতেও তোমাদের সময় লাগবে না। রিম্পি মনে হয় কিছু বলছিলে, একটু রিম্পি বলো তো। হ্যাঁ ম্যাম, বলছি যে কলেজের ক্ষেত্রেও কি তাহলে কলেজের যে সিলেবাস রয়েছে সেটা জেনে যেতে হবে? দেখো, কলেজের যে সিলেবাস সেটা তো সুনির্দিষ্ট কোনো একটা জায়গায় নির্দিষ্ট নয়। ঠিক আছে, আচ্ছা। প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই ইউনিভার্সিটির আলাদা আলাদা সিলেবাস রয়েছে। তুমি যদি দেখো বর্তমানের যে সিলেবাস সিস্টেম, তুমি যদি কলেজের ক্ষেত্রে দেখো সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক ধরনের সিলেবাস ফিলোসফিতে, আবার তুমি গৌরবঙ্গ ইউনিভার্সিটির এক ধরনের সিলেবাস, ক্যালকাটা ইউনিভার্সিটির এক ধরনের সিলেবাস। ঠিক আছে, সুতরাং কোনো সিলেবাসের সঙ্গে তুমি কোনো সিলেবাসের মিল খুঁজে পাবে না। কিন্তু কলেজ সার্ভিস কমিশনের নতুন ভাবে যে প্রশ্নগুলো হতে পারে, যে এই যে বিভিন্ন কোর্সগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এমডিসি কোর্স, এসিসি কোর্স, এইসি কোর্স, এগুলোকে কেন ইনক্লুড করা হয়েছে, এর ফুল ফর্মগুলো কি, আমি এটাও তোমাদের আলাদা করে এখানে বলে দেবো।
সমস্ত স্টুডেন্টসদের তোমাদের কাজে লাগবে। কেন এনইপি 2020-তে, হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টসদের জন্য এমডিসি কোর্স অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স ম্যান্ডেটারি করা হয়েছে? তোমার কি মনে হয় মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে কি কি অংশগুলো স্টুডেন্টদের জন্য ইনক্লুড করা উচিত? হ্যাঁ, বা এসএসসি মানে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে কি কি বিষয় ইনক্লুড করা উচিত, সেই বিষয়গুলো কিন্তু তোমার প্রশ্ন হতে পারে। ঠিক আছে, সেটা সিএসসি তে গিয়ে হতে পারে, আমি এটার উপরেও আলাদা করে তোমাদের রিম্পি বলে দেবো। কিন্তু আচ্ছা, কমন যে এরিয়াগুলো যেটা থাকে সেটা হচ্ছে ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন, এথিক্স, তোমার স্পেশালাইজেশন কি ছিল, তার উপরে কিন্তু তোমার পার্টিকুলার এরিয়াগুলোকে তোমাকে কভার করে সবটাই যেতে হবে। বিশেষ করে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েস্টার্ন ফিলোসফি, লজিক, এই জায়গাগুলো, আচ্ছা। আর লজিকের ম্যাম, বেসিক রুলস। হ্যাঁ বলো রিম্পি। অনেক সময় হয় যে ওয়েস্টার্ন ফিলোসফির ক্ষেত্রে যে কত কিছু কিছু মানে ইংলিশ কথার যেগুলো বাংলা খুঁজে পাওয়া যায় না, তো বাংলা ইংরেজি মিলিয়ে কি বলা যাবে? একদম নিশ্চিন্তে, আচ্ছা, মানে নিশ্চিন্তে, ডেমনস্ট্রেশন দিতে গিয়ে মানে বাংলার সাথে ইংরেজি মিশিয়ে এভাবে? কোনো অসুবিধা নেই তাতে, কোনো আচ্ছা, আচ্ছা, অসুবিধা নেই, কোনো অসুবিধা আচ্ছা, হবে না। সবই তোমাকে বাংলা বলতে হবে, সবই তোমাকে ইংরেজি বলতে হবে তা নয়, তুমি বাংলা ইংরেজি মিশিয়েই বলবে। আর বলো, ঠিক আর আছে। কার কি ম্যাম প্রশ্ন আছে বলো। এথিক্সের একটা বাংলা বই, হ্যাঁ ম্যাম বলো। হ্যাঁ, এথিক্সের একটা বাংলা বইয়ের মানে রাইটার নাম। এথিক্সের বাংলা বই অনেকগুলো আছে, কিন্তু আমি না কোনো রাইটারের নাম আমি কি বলবো, সমরেন্দ্র বাবুর বই রয়েছে এথিক্সের, হ্যাঁ পড়ে যেতে পারো, সমরেন্দ্র বাবুর বইটা পড়ে যেতে পারো। ওনার বইগুলো যেটা হয় সেটা খুব সহজ সরল ভাষায় লেখা থাকে, সেটা সুবিধা হয় পড়তে। কিন্তু সত্যি সত্যি এখনো বলছি, এথিক্সের যদি কনসেপ্টই ক্লিয়ার করতে হয়, সহজবোধ্য ইংরেজি ভাষার মানে ছোট ছোট লাইনে লেখা, বাংলার থেকে অনেক বেশি সহজ এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। অসামান্য বই, আমি বলবো স্টুডেন্টসদের পড়ার জন্য। হ্যাঁ, অনেক কিছু ওখান থেকে জানতে পারবে। ওখানে বলা নেই ম্যাম, কোনটা? যদুনাথ সিং এনভায়রনমেন্টাল এথিক্স এর আলোচনাটা তো ওখানে পাচ্ছি না। না, এনভায়রনমেন্টাল এথিক্সের আলোচনা ওখানে নেই। তুমি একটা কাজ করতে পারো, ওই বাংলা বইগুলো তুমি পড়ে যেতে পারো, ওটা অনেক তো ভুল প্র্যাকটিক্যাল আছে এথিক্স। ওখানে। এই সমরেন্দ্র বাবুর বইতে মানে এনভায়রনমেন্টাল এথিক্স মোটামুটি রয়েছে, সবটা নেই। যেমন পল টেলারের মত এইগুলো নেই। খুব আহ, বেশি পরিমাণে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে তা নয়, টিচাররা সব থেকে বেশি প্রশ্ন করেন ইন্ডিয়ান ওয়েস্টার্নের, ইন্ডিয়ান ওয়েস্টার্ন লজিক। ঠিক আছে, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন হয়, হবে না তা কখনো বলা যায় না, কিন্তু খুব বেশি প্রশ্ন হয় তা কিন্তু নয়। হুম, ইন্ডিয়ানের একটা টপিক, ওয়েস্টার্নের একটা টপিক রেডি করে যেও। হুম, আর বাকি ছুটছাট যা প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে ইন্টারভিউ বোর্ডে করতে হবে, যে কোনো জায়গা থেকে যে প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে, বৌদ্ধ দর্শনের যে গ্রন্থ, হ্যাঁ কোন ভাষায় রচিত, কি গ্রন্থ, বেসিক কনসেপ্ট, টিচাররা ইনডেপথে হয়তো যাবেন না, বেসিক কনসেপ্ট তোমার কতটা ক্লিয়ার আছে, তুমি কতটা বুদ্ধিমত্তার সঙ্গে তার আনসার দিয়ে আসতে পারছো মাথা ঠান্ডা করে, সেটাই কিন্তু ওখানে দেখা হয়। বলো। ম্যাম, ম্যাডাম, জিকে বা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নের এর উপর, উত্তর। আচ্ছা, একজন 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 প্রশান্ত বলো। ম্যাডাম জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কোনো প্রশ্ন হতে পারে? আমার জানা নেই, সাবজেক্ট রিলেটেড এর ইন্টারভিউতে এগুলো তো সাধারণত হয় না, বাট আমার জানা নেই। তুমি কারেন্ট কোনো একটা কিছু সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার, কিন্তু আমার এটা বিষয়টা জানা নেই যে জিকের ওপরে প্রশ্ন করেন বলে টিচাররা। কারেন্ট কোনো বিষয়ের ওপরে তোমার মত হয়তো বা জানতে চাইতে পারেন, সেটাও তোমাকে ওখানে বুদ্ধিমত্তা সহকারেই আনসার করে আসতে হবে। বাট বেসিক্যালি সাবজেক্টের জন্য রেডি হওয়া, বাকিগুলো এইসব রেডি হওয়া যায় না কখন। ওকে। ম্যাম, একটা কথা একটু বলার ছিল। হ্যাঁ বলো। আহ, বলছি যে ম্যাম, এই যে বলছিলেন না যে মানে সাবজেক্ট ওয়াইজ আপনার ক্লাস গুলো করানো আছে, ম্যাম আমরা তো মানে আপনার সঙ্গে আগে তো যুক্ত ছিলাম না, তো ম্যাম ওই। এটা তো তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা তো তোমাকে বই পড়ে পড়েই এগোতে হবে শুধুমাত্র। হ্যাঁ ম্যাম, সেটা জানি, বই ধরুন টেক্সটাই পড়ছিলাম, বলছি ওই দিক থেকে কি মানে কোনো রকম আপনারা একটু হেল্প পাবো সাবজেক্টের, মানে আপনার ক্লাস কিছু শোনার, মানে দেখো, একটু। ক্লাস শোনার বলতে আমাদের দর্শন পরিবারের অ্যাপে যে একটা কোর্স দেওয়া আছে, দাঁড়াও স্টুডেন্টদের সুবিধার্থে আমি দিয়েছিলাম তখন, সেটা হচ্ছে, দাঁড়া আমি তোমাকে বলছি, 1 মাসের জন্য একটা কোর্স দেওয়া আছে, 1 মাসের জন্যই ক্লাসগুলো থাকবে। সেটা হচ্ছে তোমার হচ্ছে, আমি দাঁড়া বলছি, এই যে WBSLST লাস্ট মিনিট সাজেশন বলে একটা কোর্স অলরেডি দেওয়া আছে, যেখানে ধরো প্রায় 200 মতো ক্লাসেস আছে বিভিন্ন টপিকের ওপরে, 1999 টাকায় আমি দেখতে পাচ্ছি। এখানে তুমি বিভিন্ন বিষয়গুলোর ওপরে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো তুমি এখানে পাবে।
ঠিক আছে, এটা আচ্ছা রয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা যদি হুম তোমার হুম কাছে থাকে আর তার সাথে তুমি যদি নিজে বই পড়ে নাও, এর থেকে বেশি আর কিছু হুম দরকার হবে না। বাট এগুলো যারা ক্র্যাশ কোর্স করেছে তাদের জন্য কোনো প্রয়োজনীয়তাই নেই, তার কারণ হচ্ছে তারা তো অলরেডি করে এসেছে ক্লাসগুলো। রায়নারা যেহেতু নতুন জয়েন করছে, তাদের যেহেতু এই ক্লাসগুলো করা নেই, 1 মাসের জন্য তুমি এই কোর্সটা নিতে পারো। তারপর আবার 1 বছরের জন্য আছে ধরো 4,999 টাকা, অর্থাৎ যারা ধরো এর পরেই পরীক্ষাগুলো দেবে হয়তো, যেমন এসটিইটি এই যে পরীক্ষাটা দেবে, এস্টেট পরীক্ষাটা দেবে, বা ডাব্লিউবিপিএসসি দেবে, বা ডাব্লিউবিএমএসসি দেবে, 1 বছরের জন্য অ্যাক্সেস করতে পারবে, সেটাও 4,999 টাকা কোর্স আছে। আর কেউ যদি মনে করে শুধু এই ইন্টারভিউ এর জন্য আমার দরকার এই ক্লাসগুলো একবার করে শুনলে পরে আমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, সেটা 1,999 টাকা এই কোর্সটা তুমি নিতে পারো। ঠিক আছে, নিতে পারো, এবং তার সাথে যদি তুমি বাংলা বইগুলো পড়ো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হুম হুম। ঠিক আছে ম্যাম, আমি তাহলে ওই ব্যাপারে আপনার সঙ্গে পার্সোনালি হ্যাঁ, পরে তুমি কল করে পার্সোনালি নেবো। কথা বলে নিও। হ্যাঁ, আমি হ্যাঁ হচ্ছে হ্যাঁ ঠিক আছে ইয়ে ম্যাম। করবো। হুম। আর ম্যাম একটা কথা ছিল, ম্যাম, বলছি যে ম্যাম আমরা মানে প্র্যাকটিক্যাল এথিক্স থেকে বা এথিক্স এর উপরে কি ডেমনস্ট্রেশন কিছু মানে সিলেক্ট করতে ইন্ডিয়ান পারি? ওয়েস্টার্ন থেকে রেডি করো। আমি বলবো আমার স্টুডেন্টসদের জন্য ওয়েস্টার্ন থেকে রেডি করতে। আচ্ছা আচ্ছা। আমি এটা সাজেশন দেবো। হুম হুম। হিউজ না স্টুডেন্টস এমনি তো ইন্ডিয়ান ম্যাম আমার ফিলোসফি মানে পড়বে। ওয়েস্টার্নটা একটু ভালো লাগে, আর অনেকেই বলে যে ওয়েস্টার্নের উপর আমার একটু বেশি দখল আছে, আমার বন্ধু বান্ধব সার্কেলে বলছে। ওয়েস্টার্ন থেকে করো। ওয়েস্টার্নটা আমার একটু মানে ইউনিক কোনো কিছু ভাবায়ও বা করো। ভালো লাগে। ইউনিক কোনো কিছু করো। হ্যাঁ, যেটার উপরে বাকিরা করবে না। কি ওই বললেন ম্যাম আর একটু? মানে মানে বাকিরা যে টপিকগুলো নর্মাল সাধারণ চয়েস করে, তার থেকে একটু আলাদা রকম ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো। হ্যাঁ ম্যাম হ্যাঁ। ওয়েস্টার্ন ফিলোসফি থেকে করতে পারো। আমি কালকে আরো ভাবনা চিন্তা করে তোমাদের কিছু টপিক আমি এখানে বলতে পারি। কালকে আমি আলোচনা করব আমাদের স্টুডেন্টসদের পার্টিকুলারলি, সেটা সিএসসির জন্য আর সেটা এসএলএসটির জন্য। ঠিক আছে, সিএসসি স্টুডেন্টসরাও এখানে রয়েছে, ইকুয়ালি তাদের এই ম্যাম ক্লাসগুলো সিএসসি কাজে। র তবু কবে হবে বলে মনে হচ্ছে ম্যাম? আমিও আফটার মানে সিএসসি ডিসেম্বর, আফটার ডিসেম্বর। এই ডিসেম্বরের পরেই বার হবে। হ্যাঁ, আচ্ছা ডিসেম্বরে নেট আচ্ছা। সেট পরীক্ষা আছে। সেট পরীক্ষা 14 তারিখে আছে, 14ই ডিসেম্বর। হ্যাঁ ম্যাম আমার ওগুলো কোয়ালিফাই আছে, আমি মানে আমি একবার ওখানে সিএসসি বসিনি, এইবার মানে প্রথম বসবো, এই ওই তো জন্যই ইন্টারভিউ জিজ্ঞাসা করছি। সেশনটা তোমার কাজে লেগে যাবে, তোমার কোনো চাপ নেই। আচ্ছা ম্যাম আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে তাহলে ম্যাম। তোমরা যেটা সাবজেক্টের আজকে থেকেই দেখতে শুরু করবে, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে তুমি বাংলা বইগুলো পড়তে শুরু করবে। সেই জিস্ট সামারিটা একটা কাজ করতে পারো, খাতার মধ্যে পুরো বিষয়টাকে পড়ে নিয়ে একটা সামারি রেডি করা বা সামারি করা, রাত্রেবেলা শুয়ে শুয়ে নিজেই মনের মধ্যে কি পড়লে সারাদিন সেটাকে মনে মনে আওড়ানো। টিচার যদি ওখান থেকে কোনো রকম কোনো প্রশ্ন করেন, তার উত্তর দেওয়া। আমি প্রত্যেকটা সুনির্দিষ্ট করে দেবো স্টুডেন্টসদের জন্য যে কতটুকু অংশ তোমরা পড়ে রাখবে, এবং তার থেকে আমি আনসার জিজ্ঞাসা করব। ঠিক আছে, এটা আমি বললাম। তার সাথে সাথে প্রত্যেকটা দর্শনের যে অথেন্টিক বুকস গুলো রয়েছে, হ্যাঁ, সেই সম্পর্কে পূর্ণ নলেজ থাকা, কি ফিলোসফার যারা দার্শনিকরা রয়েছেন তাদের কনসেপ্ট এবং তাদের থিওরি। হ্যাঁ, জড়বাদ বলতে কি বোঝো, ভাববাদ বলতে কি বোঝো, দ্বৈতবাদ বলতে কি বোঝো। হ্যাঁ, সমস্ত বিষয় কনসেপ্ট একটা ক্লিয়ার থাকা। বই মুখস্থ ঝরঝরে করার তোমার তো কোনো প্রয়োজন নেই ওখানে। কেউ তোমাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি কি করেছো। ঠিক আছে, আচ্ছা, তুলি কিছু বলছিলে, তুলি একটুখানি বলো। হ্যাঁ ম্যাম, বলো। বলছিলাম ইন্টারভিউর ক্ষেত্রে এমন অনেক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যেটা সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসছে না, সেক্ষেত্রে কি আমরা সময় চেয়ে নিতে পারি? হ্যাঁ, তুমি এটা বলতে পারো পোলাইটলি যে ম্যাম আপনি আমাকে একটুখানি 15 সেকেন্ড সময় দেবেন। তখন ওনারা নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ, সময় নাও। 15 সেকেন্ডের মধ্যে তোমার যদি মনে পড়ে যায় তুমি তো আনসারটা বলে দিলে। আর 15 সেকেন্ডের মধ্যে যদি তোমার না মনে পড়ে, হ্যাঁ, তুমি বলবে যে ম্যাডাম এটা আমাকে একটুখানি দেখে নিতে হবে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না পুরো বিষয়টা। এটা বললে দেবে, কিন্তু সময় নষ্ট করবে না অবন্তি। সময় নেই ধরো, ওই 15 থেকে 20 সেকেন্ডই সময় আছে, মনে পড়লে বলে দিলে। আর যদি না মনে পড়ে, সুন্দরভাবে ওখানে রিপ্রেজেন্ট করবে যে ম্যাম আমার এটা ঠিক মনে পড়ছে না, একটু আমায় ম্যাম দেখে নিতে হবে বাড়িতে গিয়ে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন, আমি বলো। যে এমএ করেছি সেটা ওপেন থেকে করেছিলাম, তো সেটার করতেই ক্ষেত্রে পারো। কি কোনো রকম প্রভাব দেখা দেবে? মানে ওপেন আমার তো থেকে কোনো স্পেশাল ওপেন থেকে ট্রেনিং ছিল মাস্টার্স না। করে, ওপেন থেকে মাস্টার্স করে কলেজ ইউনিভার্সিটি প্রফেসর হয়ে যাচ্ছে, এত ভেবো না। কোনো চাপ নেই সেটা, কোনো না, চাপ নেই। আমার তো সেক্ষেত্রে কোনো স্পেশাল পেপার ছিল না। কিচ্ছু লাগবে তো না, কিচ্ছু লাগবে না, সেক্ষেত্রে কিচ্ছু লাগবে না।
স্পেশাল, তুমি ওপেন থেকে করলে কোনো অসুবিধা নেই, তুমি খুব সুন্দরভাবে সেটা রিপ্রেজেন্ট করবে যে ওপেন থেকে তুমি করেছো। তুমি যখন তোমার ইন্ট্রোডাকশনটা দেবে, ইন্ট্রোডাকশনের মধ্যে ওটা বলা থাকবে ওপেন থেকে করা বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি অনুযায়ী কোনো ডিসক্রেডিট নয়। ঠিক আছে, তুমি ওপেন থেকে করতে পারো, ওপেন থেকে করেও তুমি যদি নেট সেট কোয়ালিফাই করো, আমাদের কলেজেরই টিচার্স রয়েছেন যারা ওপেন থেকে কোয়ালিফাই করে। হ্যাঁ ম্যাম, আমি ইগনু থেকে করেছিলাম। ব্যাস ঠিক আছে, কোনো অসুবিধা, ইগনু সেন্ট্রালাইজড ইউনিভার্সিটি, বাদ দাও, ইগনু সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেউ তোমায় কিছু বলবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আমরা আছে। একটুখানি সামনের দিকে আরো এগোই। তাহলে প্রথম পর্বে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার আমাদের আমরা কিভাবে অ্যাপিয়ার করব নিজেকে, সেই জায়গাগুলো আমরা আলোচনা করলাম। এবং সেকেন্ড পর্যায়ে এই অ্যাপিয়ারেন্সের তো ইম্পর্টেন্স রয়েছে 30%। সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টের প্রতি তোমার নলেজ কতটা রয়েছে, তোমার কনসেপ্ট কতটা প্রত্যেকটা বিষয়ের ক্লিয়ার রয়েছে। গড়গড় গড়গড় করে মুখস্থ করতে যাবে না বই। ঠিক আছে, তুমি বইটা নিয়ে সারাদিন বসো, হ্যাঁ, এবং ইন্টারভিউয়ের জন্য প্রত্যেকটা পাতাকে তুমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, আন্ডারলাইন করো, বিষয়গুলোকে নিয়ে নোট ডাউন করো, আর প্রত্যেকটা দর্শনের একটা সামারি নিজের নিজের মনের মধ্যে বা খাতার মধ্যে তৈরি করো। সামারি মেন যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোর নাম, সেই দর্শনে কোন কোন দার্শনিকদের গ্রহণযোগ্য ভূমিকা আছে, যেমন ন্যায় দর্শনে প্রাচীন ন্যায়ের দার্শনিকরা কারা রয়েছে, নব্য ন্যায়ের দার্শনিকরা কারা রয়েছে। যদি কখনো এটা প্রশ্ন করেন যে প্রত্যক্ষ সম্পর্কে প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায়ের মধ্যে কিভাবে মতভেদ তৈরি হয়েছে, কি বিষয়টা নিয়ে মতভেদ তৈরি হয়েছে, বলতে পারবে কেউ কি নিয়ে মতভেদ তৈরি হয়েছে? আমার স্টুডেন্টসরা তো বলা উচিত, যাদের আমি ভালো করে পড়িয়েছি এই বিষয়গুলো। হ্যাঁ, ঈশ্বরের বন্ধু, প্রত্যক্ষ আর মনুষ্য প্রত্যক্ষ নিয়ে। ঈশ্বরের এক্স্যাক্টলি, প্রত্যক্ষ আর মনুষ্য প্রত্যক্ষ। মনুষ্য প্রত্যক্ষ। সেটা আবার তুমি আমাকে এইটুকু বলে দিলে, আমার কাছে কিন্তু বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার হলো না। ঠিক আছে, তোমার এই যে বললে ঈশ্বরের প্রত্যক্ষ এবং মনুষ্য প্রত্যক্ষ নিয়ে, এটা কিন্তু তোমাকে 4-5 লাইনের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়ে আসতে হবে। শুধু মানে তুমি এটা ঈশ্বরের বলতে পারবে না। প্রত্যক্ষের ক্ষেত্রে কোনো করণ লাগে না, কিন্তু মানুষের প্রত্যক্ষের ক্ষেত্রে করণ লাগে। তো আচ্ছা, সেক্ষেত্রে গৌতমের লক্ষণটা উল্লেখ করতে হবে। আর তারপর গঙ্গের যেভাবে মহর্ষি গৌতমের লক্ষণটা উল্লেখ করতে হবে হ্যাঁ, না, মহর্ষি মহর্ষি গৌতম। গৌতমের। এবং তুমি সেখানে বলবে যে মহর্ষি গৌতম যে প্রত্যক্ষের লক্ষণটা দিয়েছেন, সেই প্রত্যক্ষের লক্ষণটা শুধুমাত্র মনুষ্য প্রত্যক্ষের ক্ষেত্রেই সেটা প্রয়োগশীল, সেটা কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষের ক্ষেত্রে প্রয়োগশীল নয়। কেন ঈশ্বরের ক্ষেত্রে প্রত্যক্ষের ক্ষেত্রে, তুমি কিন্তু সুন্দর জাস্টিফাই করছো নিজেকে নিজে। হ্যাঁ, তুমি প্রশ্ন করছো, তুমি উত্তর দিচ্ছ, কেন ঈশ্বরের প্রত্যক্ষের ক্ষেত্রে প্রয়োগশীল নয়? ঈশ্বরের কোনো ইন্দ্রিয় নেই। মহর্ষি গৌতম বলেছেন প্রত্যক্ষের লক্ষণে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সন্নিকর্ষের ফলে যে অব্যাপদেশ্য, অব্যভিচারী এবং ব্যবসায়াত্মক জ্ঞান উৎপন্ন হয়, তাই হচ্ছে প্রত্যক্ষ। ঈশ্বরের কোনো ইন্দ্রিয় নেই, সুতরাং এই প্রত্যক্ষের লক্ষণটা ঈশ্বরের প্রত্যক্ষের ক্ষেত্রে প্রয়োগশীল নয়। ঠিক আছে, প্রসঙ্গত উল্লেখ্য, প্রাচীন ন্যায় দর্শনে কিন্তু অলৌকিক প্রত্যক্ষের উল্লেখ নেই, নব্য ন্যায় দর্শনেই অলৌকিক প্রত্যক্ষের উল্লেখ আছে। কনসেপ্ট ক্লিয়ার, আমি কিন্তু মুখস্থ করিনি, ধরো আমি জাস্ট আমার কনসেপ্টের উপরে বেস করে উত্তরটা দিলাম। আমার আমি তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি। আমাকে যখন টিচার প্রশ্ন করেছিলেন যে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে জিজ্ঞাসা করবো, তখন আমি বলেছিলাম কান্ট থেকে জিজ্ঞাসা করো। তখন ওনারা খুব খুশি হয়েছিলেন যে কান্ট তো কেউ বলতেই চায় না। ঠিক আছে, ওয়েস্টার্ন ফিলোসফি কেউ আলোচনা করতে চায় না, বিশেষ করে ইমানুয়েল কান্ট তো প্রচন্ড ভয় পায়। ঠিক আছে, তো আমি ইমানুয়েল কান্টের উপরে বলেছিলাম যখন, ওনারা খুব খুশি হয়েছিলেন। সুতরাং ইমানুয়েল কান্টটা ভালো করে দেখে যাবে, ওটা খুব সফট জায়গা, ভালো জায়গা, আলোচনা করার মতো। ম্যাম, ইমানুয়েল কান্ট থেকে কি রকম কোয়েশ্চেন করেছিলেন? আমাকে আমাকে যে প্রশ্নটা হয়েছিল সেটা হচ্ছে, তাহলে বলো যে কোপার্নিকান রেভলিউশন, তুমি কি বলতে চাইছো কোপার্নিকান রেভলিউশন সম্পর্কে? হ্যাঁ, জ্ঞানের ক্ষেত্রে ইমানুয়েল কান্টের বক্তব্য কি করে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের থেকে আলাদা হয়ে যায়, কোন জায়গায় আলাদা হয়ে যায়? যখনই তোমার রায়না এই বক্তব্যটা তোমার মাথার মধ্যে খুব ক্লিয়ার থাকবে যে ইমানুয়েল কান্ট কি বলতে চেয়েছেন, যে জ্ঞান শুধুমাত্র বুদ্ধির দ্বারাও হয় না, আর জ্ঞান শুধুমাত্র অভিজ্ঞতার দ্বারাও হয় না। হ্যাঁ, তুমি শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে তোমাকে এটা শুরু করতে হবে যে জ্ঞানের ক্ষেত্রে ইমানুয়েল কান্ট প্রথমে বুদ্ধিবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হলেন, বা বুদ্ধিবাদী দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, লাইবনিজের দর্শনের দ্বারা প্রভাবিত হলেও পরবর্তীকালে হিউমের যে দর্শন চিন্তা, সেটা ওনাকে, ইমানুয়েল কান্টকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। সম্মান দিয়ে বলবে, দার্শনিকদের সবসময় সম্মান প্রদান করে বলবে।
ঠিক আছে? ইমানুয়েল কান্টকে ভীষণভাবে প্রভাবিত করেছিল, এবং তিনি হিউমের দর্শনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে তার জীবনের শেষ পর্যায়ে, আমি দেখবো তোমাদের ইমানুয়েল কান্টের ক্র্যাশ কোর্সের ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি, যে শেষ পর্যায়ে তিনি যেটা বলেছিলেন যে জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে আমরা জ্ঞানের যে উপকরণ সেটা আমরা অভিজ্ঞতার মাধ্যমে সংগ্রহ করলেও শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই আমাদের জ্ঞান হয় না, তার উপরে আমাদের যে দেশ এবং কাল সংবেদনের যে দুটো আকার, এবং তার সাথে সাথে বুদ্ধির যে 12টা পূর্বত সিদ্ধ প্রকার, সেগুলো আমরা যখন আমরা উপকরণের উপরে প্রয়োগ করি, তারপর সেই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান হয়। সুতরাং জ্ঞান হতে গেলে অভিজ্ঞতা ছাড়া আমাদের কখনো জ্ঞান হয় না, কারণ অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞানের উপকরণগুলো সংগ্রহ করি। তারপর আমরা মনের যে উপকরণগুলো রয়েছে, বুদ্ধির যে প্রকারগুলো রয়েছে, আমরা তার উপরে প্রয়োগ করি, তারপর সেই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান হয়। সুতরাং জ্ঞানের যে ব্যাখ্যা ইমানুয়েল কান্ট দিলেন, সেই ব্যাখ্যা কিন্তু তার পূর্বতম যারা দার্শনিক, যে বুদ্ধিবাদী দর্শন বা অভিজ্ঞতাবাদী দর্শন, তাদের দর্শনের থেকে অনেকটা অংশেই সেটা আলাদা হয়ে যায়। ব্যাখ্যা করতে হবে তোমাকে এইভাবে। আর তুমি তখনই এরকম নিজের ভাষায় গড়গড়িয়ে তখনই বলতে পারবে যখন তোমার মাথার মধ্যে পুরো বিষয়টা ঢুকে গেছে। বুঝাতে পারলাম রায়না? হ্যাঁ ম্যাম, একদম খুব ভালো। আর একটা ম্যাম বলছি যে ম্যাম, বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা মানে অনেকে যেটা বলছে যে হাত নাড়ানোটা মানে উচিত নয়। আবার আমি কিন্তু ইউপিএসসির বা বিভিন্ন ইন্টারভিউ গুলো দেখেছিলাম, তো ওখানে দেখছি অনেকে হাত নাড়ায়। তো ওই ওই ব্যাপারটা ম্যাম তুমি কি হবে একজন মানে? টিচার হতে গেলে স্টুডেন্টসদের যেভাবে পড়াবে, ডেমনস্ট্রেশন দিতে গিয়ে তুমি ঠিক সেই রকম ভাবেই হবে, হাত তো নড়বেই। তুমি স্টিফ হয়ে দাঁড়িয়ে তো পড়াতে পারবে না। নিজে যেমন সেটাই তুমি ম্যাম, মানে রিপ্রেজেন্ট ধরুন করবে। আমি একটা স্কুলে পার্ট টাইম করতাম, হুম। ওখানে তো আমার তো ওরকম মানে স্থির ভাবে দাঁড়িয়ে পড়ানোটা খুব একটা আসে না, মানে না, বসে স্থিরভাবে দাঁড়িয়ে পড়ানো কেউ বা কখনো পড়াতেও পারে না। হ্যাঁ। তুমি যেরকম ভাবে দাঁড়িয়ে ঘুরে হাত নাড়িয়ে যেমন ভাবে তুমি বলবে, ওখানেও তেমন ভাবেই বলবে। সেটাই ম্যাম। ওটা নিয়ে কোনো চাপ নেই। তুমি তোমরা যেটা যে বিষয়ে চাপ নেবে, সেই বিষয়ে চাপটা হচ্ছে এটা যে তুমি তোমার সাবজেক্টকে আগে ক্লিয়ার, সাবজেক্টের প্রতি নলেজ, হ্যাঁ, তার প্রতি যে ডেডিকেশন, সেটাকে আগে ক্লিয়ার করো, তারপর বাকিটা দেখা যাবে। তো তোমার সময় মাত্র 15 মিনিট। যাই হোক, যেটা আমি আলোচনা করার, যে তোমার সময় মাত্র 15 মিনিট, এই 15 মিনিটে তোমাকে দেখিয়ে দিয়ে আসতে হবে যে যে 5,000 স্টুডেন্ট বা 4,000 স্টুডেন্ট বা 3,000 যা হোক না কেন, যারা অ্যাপিয়ার করছেন, তাদের থেকে তুমি একটুখানি হলেও আলাদা। তোমার অ্যাপিয়ারেন্সটা আলাদা সব দিক থেকে। তোমার নলেজ অন্য লেভেলের রয়েছে, সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা, দর্শন সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা অন্য লেভেলে রয়েছে। হ্যাঁ, তোমাকে বলতেই পারেন যে তুমি দর্শন নিয়ে পড়েছো কেন, দর্শন নিয়ে পড়ে তুমি কি শিখতে পেরেছো, দর্শন তোমাকে কি দিয়েছে। ঠিক আছে? ম্যাম, আমি এটার হলাম, একটু অ্যান্সার বলুন না। এটা এটা তো ওরকম, এই দেখো, আমি তো আর এটা পড়ে রাখিনি, ঠিক আছে? আমার না না, পড়া ইনস্টিংক্টিভ, না, মানে আমার আপনার নিজের উপলব্ধিটা অভিজ্ঞতা, বলছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা আসে, আমার ক্ষেত্রে যেটা আসে, দেখবে একটা ইউটিউবে ক্লাস আছে আমার, দর্শন নিয়ে পড়ার সার্থকতা, আমার জীবনে দর্শন নিয়ে পড়ার সার্থকতা। দর্শন আমাকে সবকিছু দিয়েছে, আমার জীবনের বোধ, বিপদের সময় নিজেকে শক্ত রেখে কি করে লড়াই করতে হয়, তার সমস্ত বোধই কিন্তু আমার এই সাবজেক্টের থেকেই এসেছে। সুতরাং সাবজেক্টের প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, হ্যাঁ, সবসময় সবার আগে রয়েছে, সবার থেকে আগে রয়েছে। হ্যাঁ, আমি তো দর্শন পড়েই সবটা জানতে পেরেছি, জীবনের যে সত্যতা, হ্যাঁ, সেটাও আমি দর্শন পড়েই উপলব্ধি করেছি। হুম। অনেক না দেখা বিষয়, সেগুলো আমার কাছে ক্লিয়ার হয়, দর্শন পড়েই সেটা আমার কাছে ক্লিয়ার হয়। তুমি নিজের মতো করে নিজের আঙ্গিকে পুরো বিষয়টাকে তুমি ব্যাখ্যা করবে। ইন্টারভিউ এমন কোনো জড়তা নিজের প্রতি রাখবে না, কনফিডেন্ট থাকবে, ফ্রি থাকবে, নিজের জড়তা রাখবে না, ভয় পেয়ে যাবে না। ভয় পাওয়ার মতো জায়গাই নয় ইন্টারভিউ বোর্ড। আর টিচাররা তোমাকে হ্যাকেল করবেন, এটা করবেন না ওনারা। ওনারা সবসময় চাইবেন যে স্টুডেন্টসরা যেন ফ্রি, ফ্রেন্ডলি অ্যাটিটিউডে তারা যেন ইন্টারভিউটা দিতে পারে, এটা সবসময় ওনারা চাইবেন। ঠিক আছে? তো এর জন্য যেটা প্রতিদিন বেসিসে যেটা দরকার, যেটা তুমি করতে পারো, সপ্তাহে 2 দিন 3 দিন এটা তুমি প্র্যাকটিস করতে পারো, যে কোনো একটা, তো আগে আগে তোমাদেরকে একটা বড় টাস্ক দেবো, তোমরা ভেবে চিন্তে এটা ঠিক করবে। কালকেও আমি তোমাদের সাথে একবার বসবো, সিএসসির জন্য, এসএসসির জন্য, সবকিছুর জন্যই এই ইন্টারভিউয়ের যে ক্লাসগুলো সেটা শুরু হচ্ছে। যেটা আমি তোমাদের বলবো, তোমরা ভেবে চিন্তে আগে দুটো ব্রড টপিক ঠিক করো। ব্রড টপিক বললাম, তার মাঝখানের টপিক না, দুটো ব্রড এরিয়া চুজ করো।
ঠিক আছে, যে ম্যাম আমি এটা এখান থেকে বলবো, এটা এখান থেকে বলবো, তার মধ্যে পার্টিকুলার কোনো একটা এরিয়া কালকের ক্লাসে আমরা আলোচনা করব। যাই হোক, সেটা তো গেল। তারপরে লাস্ট যেটা বলবো, যে ইন্টারভিউ দিয়ে যখন ইন্টারভিউ শেষ হয়ে গেল, 15 মিনিটে তোমার ইন্টারভিউ ডান হয়ে গেল, তারপরে কিন্তু তোমাকে একটা থ্যাংক ইউ নোট কিন্তু তোমাকে টিচার্সদের জানাতে হবে, যে অনেক ধন্যবাদ স্যার এবং ম্যাম, ধন্যবাদ জ্ঞাপন কিন্তু তুমি তাদেরকে করবে। পুরো ইন্টারভিউতে তুমি তোমার কনফিডেন্সকে মেনটেন করবে, কখনো ঘাবড়ে যাবে না কোনো কিছু না পারলে। হ্যাঁ, একটু চিন্তা করছি, কাঁদতে শুরু করে দিলে ভয়ে, এগুলো করবে না। এগুলোর কোনো জায়গাই নেই ইন্টারভিউ বোর্ডে। সো মেনটেন ইউর কনফিডেন্স। পুরোটা সময় নিজের কনফিডেন্সকে মেনটেন করবে। তোমার ভেতরে ভয় লাগবে, কিন্তু সামনে তোমার কনফিডেন্সই দেখাতে হবে। ঠিক আছে, আমারও ভেতরে প্রচুর ভয় লেগেছিল। হ্যাঁ, যে আমার তো আরো পরিস্থিতি খারাপ ছিল, ধরো ডকুমেন্টস পাচ্ছি না, হ্যাঁ, এদিকে অনেক কিছু পরিস্থিতি ছিল না, সামনে মেনটেন করছিলাম নিজের কনফিডেন্স। দু একটা উত্তর আমিও পারিনি, কনফিডেন্টলি বলেছিলাম যে স্যার এটা আমি ঠিক জানি না, ঠিক আছে, এটা আমার বিষয়টা দেখে নিতে হবে ভালো করে, সেটাও তোমাকে বলতে হবে। এবং লাস্টে থ্যাংক ইউ জানিয়ে তুমি কিন্তু সেখান থেকে বেরোবে। কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো তোমার বলতে পারো যে বডি ল্যাঙ্গুয়েজ, রাফ বডি ল্যাঙ্গুয়েজ, কোনোটাই কিন্তু তোমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রকাশ হবে না। বি কনফিডেন্ট, বি ওয়াইজ, বি অথেন্টিক। হ্যাঁ, এবং তুমি তোমার স্কিল, তুমি তোমার দক্ষতা, বা যত আয়নার সামনে কিছু কিছু সময় তুমি এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো, বলতে পারো, বলতে 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 নিজের কনফিডেন্স লেভেল বাড়বে। এবং বারবার করে আমাদের যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলোতেও তোমাকে এবার বলা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা এইরকম ভাবেই সেশন অর্গানাইজ করব, যে সেশনে প্রত্যেকে বলার সুযোগ পাবে। সেটা করবে, দেখবে তুমি আগামী 2 মাসের মধ্যে সিএসসি হোক, পিএসসি হোক, এসএসসি হোক, যে কোনো ইন্টারভিউর জন্য তুমি প্রিপেয়ার হয়ে যাবে। তোমার কি মনে হয় আমার কথা বলা, আমি ভালো কথা বলি, তোমরা আমাকে এটা বলো যে ম্যাম আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো, তোমার মনে হয় একদিনে এই কমিউনিকেশন স্কিল তৈরি হয়েছে? আমিও তো, আমাকেও তো ধরো তৈরি করতে হয়েছে, প্রথমেই সেটা ছিল তা না, ধীরে ধীরে এই কমিউনিকেশন স্কিল তৈরি করতে হয়েছে। এবং তার সাথে যখন সাবজেক্টের কিছু কিছু নলেজ যখন তার মধ্যে অ্যাড হয়েছে, তখন আমার আমার সেটা এক্সট্রা কনফিডেন্স ক্যারি করেছে। হ্যাঁ, যে আমাকে যেখান থেকে জিজ্ঞাসা করা হোক না কেন, আমি কিন্তু এটার একটা প্রপার আনসার দিতে পারবো। আগে কিন্তু ছিল না, ধীরে ধীরেই এটা হয়েছে। সবারই এটা ধীরে ধীরেই হয়। টিচার্সরা সবাই জানেন যে স্টুডেন্টসরা যারা আসছে, আবার তোমাদের মধ্যে অনেকেই অনেকেই যাবেন, যারা তারা স্কুল টিচার যাবেন, কনফিডেন্টলি নিজেকে রিপ্রেজেন্ট করবে। আমি সুচন্দ্রার কথা এখানে বলছি, মায়ার কথা এখানে বলছি, যারা স্কুল টিচার রয়েছেন অলরেডি। ঠিক আছে, এবং তারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আবার স্কুলে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যারা গত 8-9 বছর ধরে স্কুলে পড়িয়েছেন, তারা স্কুলে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। কনফিডেন্স নিজের কিন্তু আলাদা জায়গাতে রাখবে। ঠিক আছে, পোলাইট ভাবে আনসার করবে, কোনো কিছুতে কোনো নেগেটিভ কমেন্ট করবে না। হ্যাঁ, নিজেকে কতটা খেটেছো, নিজেকে কতটা পরিশ্রম করেছো, আমি এখানে সুচন্দ্রাকেও বলছি, মায়াকেও বলছি, কতটা পরিশ্রম করেছো, কতটা ট্রমার মধ্যে থেকেও নিজেকে পরিশ্রম করেছো, কোনো সমালোচনা, কোনো কিছু না, পজিটিভ আনসার টিচাররা সবসময় চায়, তোমার পজিটিভ অ্যাটিটিউড দেখতে চায়। আমি যদি সব জায়গায় তোমাদের নেগেটিভ অ্যাটিটিউড দিতাম, তোমার কিন্তু আমাকে ভালো লাগতো না। ঠিক আছে, আমার ক্লাস করতেও ভালো লাগতো না। অল টাইম পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভ অ্যাটিটিউডে ওই পরিবেশটাকে সুন্দর করে দিয়ে বেরিয়ে চলে আসবে। তারপর যেটা হবে সেটা দেখা যাবে, আর কোনো চিন্তা থাকবে না। ঠিক আছে, আর বলো, এইবার বলো মোটামুটি ভাবে কিভাবে ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে। হ্যাঁ, সবটা আমি তোমাদের আজকের ক্লাসে আলোচনা করলাম। একটা হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক নলেজ, এবং আর একটা হচ্ছে ইন্টারভিউয়ের স্কিল, কমিউনিকেশন স্কিল। ক্লাসের মধ্যেও যেটা কমিউনিকেশন স্কিলের প্রয়োজন হয়, ওখানে গিয়েও তোমার ইকুয়ালি সেটার প্রয়োজন হবে। আগামী 2 মাস ধরে তোমাদেরকে এই বিষয়ের উপরেই আমি রেডি করার কাজ করবো। এই ফার্স্ট টাইম এইরকম ভাবে ক্লাসেস হচ্ছে আমাদের। এর আগে কত স্টুডেন্টস আমাকে বলেছে ম্যাম ডাব্লিউবিসিএসসির ইন্টারভিউর জন্য প্রিপারেশন দিন, আমার কখনো এই সুযোগই হয়ে ওঠেনি। বাট এইবার মনে হলো যে স্টুডেন্টসদের এমনভাবে রেডি করি, যাতে তারা শুধুমাত্র এসএসসি কেন, এসএসসি, পিএসসি, সিএসসি, যে ইন্টারভিউ দিক না কেন, একই রকম প্রসিডিওরে তো ইন্টারভিউ হয়। ঠিক আছে, হয়তো তুমি দেখবে কোনো কলেজের অধ্যাপক বা কোনো ইউনিভার্সিটি অধ্যাপক তারা রয়েছেন ওখানে। হ্যাঁ, সুন্দরভাবে নমস্কার জানিয়ে, হ্যাঁ, আর একটা কথা, যখন তুমি ঢুকবে, তুমি এটা শুনে ঢুকবে, ম্যাম আমি কি আসতে পারি, আমি কি ঢুকতে পারি, এটা কিন্তু জেনে তবেই প্রবেশ করবে। সবকিছুর মধ্যেই তোমার একটা গুড জেস্চার, সেটা তাদেরকে, তোমাকে ফুটিয়ে তুলতে হবে। আমার মতো করে, আমার যতটুকু জানা, আমার এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এসে আজ আমি কলেজের অধ্যাপক হতে পেরেছি,
সেম সেম প্রসিডিওরের মধ্যে দিয়েই তোমাদেরকে আসতে হবে। আমার যতটুকু জানা আছে, যে বিষয়গুলো জানা আছে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার তোমরা বলো আজকে, আচ্ছা আমাকে এইটুকু বলো যে আজকের ক্লাস থেকে কি তোমরা নতুন কিছু জানতে পারলে, বুঝতে পারলে নাকি, একটুখানি আমাকে জানাও যে আজকের ক্লাসটা কেমন লাগে, বলো। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের উপরে, সেটা আমাকে জানাও, ম্যাডাম বলো। ম্যাডাম বলছি, বলো। যখন রুমে ঢুকলাম আমি কি আসতে পারি জিজ্ঞাসা করলাম, তো তখন তারপরে নমস্কার হ্যাঁ, জানিয়ে তুমি বলে, তুমি যে ওনারা আসতে যখন পারো। বলবেন যে সিটে বসো, তখন আমি চেয়ারে বসলাম। এক হাত মিনিট, আমি একটু দুটো বলি, আমি একটা কোথায় প্রশ্ন করলো রাখবো? তো, আমি সবাই জানাচ্ছে যে খুব ভালো হয়েছে। অর্পিতার প্রশ্নটার উত্তর দিই, ঠিক আছে? অর্পিতা, দরজা খুলেই তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে, আমি কি আসতে পারি ম্যাডাম বা স্যার, আমি কি আসতে পারি? যখন উনি বললেন যে হ্যাঁ আসুন, এটাই তোমাকে বললেন, হ্যাঁ আসুন। তারপর এসে চেয়ারে, যখন তুমি বসতে যাবে, চেয়ারে বসার আগেও তুমি জিজ্ঞাসা করবে, ম্যাম আমি কি বসবো? হ্যাঁ, সুন্দরভাবে পোলাইট ভাবে বলবে, ম্যাম আমি কি বসবো? ওনারা বলবেন যে হ্যাঁ বসুন। তখন তুমি বসলে, বসার পরে ওনারা তোমাকে বলবেন যে হ্যাঁ বলুন, আপনার একটু পরিচয় দিন, 1 মিনিট একটু পরিচয় দিন। পরিচয়টা সুন্দর করে রেডি করে যাবে। এরপর দিন আমাদের পরিচয়ের ক্লাস হবে, ঠিক আছে? যারা গ্রুপে আছো শুধুমাত্র এরপর দিন থেকে তাদেরই ক্লাস হবে, পরিচয় পর্বের ক্লাস হবে। এতদিন অবধি তো খুব ভিডিও অফ করে ক্লাস করেছো সবাই, এরপর পরিচয় পর্ব শুরু হবে কালকে। হুম, কালকের মধ্যে, আমাদের তো হাতে বেশি সময় নেই, কালকের মধ্যে সবাই নিজেদের পরিচয় পর্ব রেডি করবে, ঠিক আছে? শুধুমাত্র ক্র্যাশ কোর্সের গ্রুপের নাম চেঞ্জ হয়ে বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনের গ্রুপ তৈরি হয়েছে, যেখানে প্রচুর আজকে নতুন স্টুডেন্টসরা জয়েন করেছে। সবার জন্য আমি লাস্টে আজকে একটা টাস্ক দিলাম, ঠিক আছে? বসে হাত দুটো কোথায় রাখবো? মাথার উপরে রেখো, ঠিক আছে? বোকা বোকা প্রশ্ন, ঠিক আছে? তো হচ্ছে, আমি তোমাদের একটা টাস্ক দিলাম, সেই টাস্কটা হচ্ছে এটা, যে হচ্ছে তোমরা নিজেদের 1 মিনিটের ইন্ট্রোডাকশন সবাই রেডি করবে যারা গ্রুপে জয়েন করেছো। আমি আবারও ক্র্যাশ কোর্সের স্টুডেন্টসদের বলবো যে আমার বলতে খারাপ লাগছে যে হচ্ছে ক্র্যাশ কোর্সের গ্রুপটা ইমিডিয়েটলি ডিসলভ হয়েছে, এবং সেখানেই আমি যেহেতু এত গ্রুপ একেবারে মেনটেন করতে পারছি না, তার জন্য ক্র্যাশ কোর্সের গ্রুপের নাম বদলে WBSLST 2025 ফিলোসফি টার্গেট ইন্টারভিউ বলে একটা গ্রুপ তৈরি হয়েছে। তা যদি কেউ মনে করো যে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে না, বা অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা কম নাম্বার এসেছে, সেই নাম্বারে তাদের মনে হচ্ছে যে প্রিপারেশন না নিয়ে আমি যদি অন্য মানে অন্যটার জন্য প্রিপারেশন নিই, বা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, নিশ্চয়ই তোমরা সেখানে করো। কিন্তু ক্র্যাশ কোর্সের গ্রুপটা ইমিডিয়েটলি তোমরা লেফট করো। তার কারণ হচ্ছে এটাই, যে আমাকে যেন কাউকে গ্রুপ থেকে রিমুভ না করতে আমার ভীষণ খারাপ লাগে, কারণ সমস্ত স্টুডেন্টসই আমার কাছে ভীষণ ভীষণভাবে প্রিয়। এখানে যেহেতু শুধুমাত্রই ইন্টারভিউ এর জন্য ট্রেনিং হচ্ছে, তো এই জায়গাটা এই জন্য রেখো তোমরা। সুতপা, এই কোর্সটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, এটাও তো আমার একটা ডিউটি সুতপা। আমার পড়ানোও যেমন একটা ডিউটি, এটাও আমার একটা বড় ডিউটি। কালকে তোমাদের টাস্ক থাকলো সবার নিজের ইন্ট্রোডাকশন 1 মিনিটের মধ্যে আয়নার সামনে বলো, যেভাবে বলো, কনফিডেন্টলি নিজেকে কালকে আমার সামনে রিপ্রেজেন্ট করবে সবাই যারা কোর্সের মধ্যে রয়েছে। ইন্ট্রোডাকশনটা আমি একটু পরে জয়েন হচ্ছি, তো ওটাই একবার একটু রিপিট করুন না, কিরকম ভাবে কি ইন্ট্রোডাকশনটা দিতে হয়। হ্যাঁ, ইন্ট্রোডাকশন যখন তুমি দেবে, প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ মানে কোনো হাবিজাবি কথা তুমি কোনো জায়গাতেই বলবে না। হ্যাঁ, তোমার নাম, তুমি কোথায় থাকো, তোমার বাবার নাম, তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, কোন স্কুল থেকে কত পার্সেন্টেজ মার্কস নিয়ে, কোথা থেকে গ্রাজুয়েশন করেছো, কত সালে করেছো, মাস্টার্স কোথা থেকে কত সালে করেছো। তারপর যদি তুমি কোনো একটা ইনস্টিটিউশনে বা কোনো কোথাও চাকরির সঙ্গে যুক্ত থাকো, সেটাও তুমি এখানে বলবে। সবটা তুমি তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে রাখবে। আর একটা ছোট্ট একটা পেজের মধ্যে একটা সিভি তৈরি করে নিয়ে যেতে পারো, যেখানে তোমার নাম, ফোন নাম্বার, মেল আইডি, তোমার অ্যাড্রেস, ঠিক আছে? হ্যাঁ, সবার জন্যই। ইন্টারভিউ, পিএসসির যারা গ্রুপে আছো, পিএসসির ক্লাস নর্মালি চলতে থাকবে। এটা ইন্টারভিউ এর কোর্স, সবার জন্যই আলাদা। হ্যাঁ, সুতরাং ইন্টারভিউ কোনো কিছুর সঙ্গেই জড়িত না। ইন্টারভিউ কিন্তু সবাইকেই ওই 1200 টাকার অ্যাট এ টাইম একটাই পেমেন্ট আছে, যেটার 1 বছরের কোর্সের ভ্যালিডিটি আছে, সেটা ওখানে জয়েন করতে হবে, ঠিক আছে? সেটা যে আছো। ম্যাম, আপনি হ্যাঁ, যে সিভিটার কথা বলছেন, ওটা কি যখন ওই জেরক্স মানে ডকুমেন্টস যখন দেখবে হ্যাঁ, তখনই ওটা ওখানে প্রেজেন্ট করব, নাকি হ্যাঁ, ওটা? দেখি দিয়ে দেবে ওখানে, দিয়ে দেবে ওখানে।
ওখানে দিয়ে দেবে, দেখলো দেখলো, না দেখলো না দেখলো, কোনো অসুবিধা নেই। তুমি তোমার দিক থেকে 100% করে ওটা দিয়ে দেবে, তোমার ছবিও যেন থাকে। হ্যাঁ, ওটার একটা জেরক্স কপি করে বা প্রিন্ট আউট করে ওটা ওখানে দিয়ে দেবে। ওটা দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে তোমার তোমার প্রথমে তোমার বার্থ সার্টিফিকেট, তোমার অ্যাডমিটের জেরক্স, মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, ঠিক আছে, তোমার যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ তোমার মাস্টার্সের যা যা দরকার, তার সঙ্গে তোমার যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি ওখানে দিয়ে দেবে। আর তার সাথে হচ্ছে তোমার আর তুমি যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন বা এইবার তার সঙ্গে তোমার যদি কোনো জায়গায় কোনো টিচিং এক্সপিরিয়েন্সও থাকে, তার কোনো একটা সার্টিফিকেট নিয়ে সেটা ওখানে দিয়ে দেবে। দিয়ে দেবে, লাগলে লাগলো, না লাগলে না লাগলো, টিচিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও দিয়ে দেবে। তুমি যদি কোনো জায়গায় প্যারা টিচার হয়ে থাকো, পার্ট টাইম করে থাকো, কোনো কলেজে পার্ট টাইম করছো, যা হোক না কেন, তুমি তোমার কোয়ালিফিকেশন গুলো ওখানে দিয়ে দেবে, একাডেমিক কোয়ালিফিকেশন গুলো। এটা নেবে না, ওটা দেবে, ইয়ে করবে না, তুমি তোমার কাজটা তুমি কমপ্লিট করে রাখবে, না নেবে তো সরিয়ে দেবে তারা। ঠিক আছে, আর প্রত্যেকটা যে কপি অরিজিনাল নিয়ে যাবে তার সার্টিফিকেট, তোমার তার জেরক্সও তুমি নিয়ে যাবে সাথে করে। ম্যাম, বোঝা? হ্যাঁ রুমি বলো। বলছি যে ম্যাম, আমাদের এখানে ওই একটা ফর্ম দিয়েছে, আওয়াজ করিস না, একটা ফর্ম দিয়েছে, আপনি যে সিভিটা রেডি করতে বললেন না, তো ওই ছবি বাদ দিয়ে সব রকম ওইগুলো সবই লিখতে হচ্ছে ওই ফর্মটাতে, তাহলে কি আলাদা সিভি করব? ওই ফর্মটাতে লিখতে হচ্ছে, ফর্মে নিশ্চয়ই কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম লেখা আছে। হ্যাঁ। সেটাকে সরিয়ে দিয়ে তোমাকে ওই রকম ভাবেই রেডি করতে হবে। রুমি, হয় ও ফর্মটা আলাদা। আমাকে পাঠিও তো। আচ্ছা, আচ্ছা ম্যাম, পাঠাবো। আর হ্যাঁ, শুধু ফর্মটা আমাকে পাঠাবে, তোমার ডকুমেন্টস দিয়ে না, শুধু ফর্মটা পাঠাবে, আমি দেখবো যে ওই ফর্মের মধ্যে সবটা আছে কিনা। যদি থাকে তাহলে আমি স্টুডেন্টসদের বলবো যে ওই ফর্মের আকারেই একটা সিভি সবাইকে রেডি করে নিই, আমার ম্যাম, স্টুডেন্ট। আমি আমি আপনাকে বলছি, নাম আছে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশন কি কি পাস করেছি মাধ্যমিক থেকে, স্কোর কত, পার্সেন্টেজ কত, ক্যালকুলেটেড স্কোর, নেট সেটের বা পিএইচডি যদি করে ওটাও স্কোর, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে ওই যে পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স, এটা আছে, আর কিছু নেই। ঠিক আছে, তুমি ওটা আমাকে পাঠিয়ে দিও, ওটা আমি এডিট করে দিয়ে দেবো স্টুডেন্টসদের, কোনো চাপ নেই। ওটা আমি তোমাদের এডিট ঠিক করে দিয়ে আছে দেবো, এটা তো কলেজ ইউনিভার্সিটির জন্য আর স্কুলের জন্য হবে। সেটা আমি এডিট করে দিয়ে দেবো ওই ফরম্যাটে স্টুডেন্টসদের, ম্যাম। আমি স্টুডেন্টসদের বলবো সিভি রেডি করতে। হ্যাঁ বলো। ম্যাম বলছি, এডিট করে আপনি এই ক্লাসের 10 মিনিট পরে দিতে পারবেন? আমার কি বলবো? কালকেই আছে তো, সেই জন্য বলছি। ওই যে এডিট করে বলছেন না না না, ওই সিভির এডিটটা তো কালকে একটা। তোমার কাজে লাগবে না, কালকে তো এটাই তোমার কাজে লাগবে, আমি আবার কি এডিট করব? এডিটটা তো হবে WSLST র ওটাই। জন্য। ও আচ্ছা আচ্ছা। তোমার এটাই লাগবে কালকে, যেটা দিয়েছে। বেস্ট অফ লাক রুমি, তাহলে কালকে ভালো সেইটাই আমি ইন্টারভিউ দিয়ে এসো। জিজ্ঞেস করছি। থ্যাংক ইউ। সেইটাই আমি জিজ্ঞেস করছি, তাহলে আমি কালকের জন্য সিভি রেডি করব না তো, সেটাই বলছি। না না, আলাদা করে না, যেটা দিয়েছে সেটা রেডি করে নিয়ে যাও। ঠিক আছে। হ্যাঁ। আর শিবানী কিছু বলছিলে, বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে আমি 2022-এর টেটটা পাশ করেছিলাম, তো আমি কি সিভিতে সেটা অ্যাড করব? আর আমি করে ইন্ট্রোডাকশনেও দেবে, কি সেটা বলবো? করে দেবে, তোমার যা যা একাডেমিক কোয়ালিফিকেশন আছে সেটা নিয়েই তো তোমার সিভি রেডি হবে। সুতরাং সবটা অ্যাড করে দেবে, মানে তুমি যদি নেট সেটে কোয়ালিফাই করে থাকো সেটাও তুমি অ্যাড করে দেবে, দেখুক না যে তোমার কোয়ালিফিকেশন তুমি কি কি করেছো। আর আমি দুটো স্কুলে পড়িয়েছিলাম মাঝে পার্ট টাইম করে দেবে। হিসেবে। যেটা দেবে তার যেন সার্টিফাই করা থাকে, সার্টিফিকেট যেন তোমার থাকে, স্কুল থেকে মানে সেই সার্টিফিকেট স্কুলের দিয়েছে। হেডমাস্টার যেন তোমাকে সার্টিফাই করেছেন যে তুমি পড়িয়েছো, সেটা যেন হুম, থাকে, হ্যাঁ হ্যাঁ আছে। ডকুমেন্ট যেন থাকে, যা তুমি সিভিতে লিখছো তার প্রপার ডকুমেন্টেশন যেন থাকে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। বলো, আজকের ক্লাসটা বলো তো তোমাদের কতটা ফ্রুটফুল বলে মনে হলো, মানে এক্সট্রা কি ইনফরমেশন কিছু জানতে পারলে, নাকি এগুলো সবই তোমাদের আগে থেকে জানা ছিল বিষয়গুলো? বলো, কংক্রিট কি কোনো একটা ধারণা হলো আজকের ক্লাস নিয়ে? বলো, শুনি। কিছুই জানতাম না, সব নতুন করে জানলাম আজকে। আচ্ছা, বিপাশা বলছে যে কিছু জানতো না, নতুন ভাবে বিষয়গুলো জানা হলো, আর বাকিরা? ম্যাম, কিছু কিছু জিনিস এমনি শোনা ছিল, কিন্তু যে বিষয়টা পুরো গোছানো একটা স্ট্রাকচারে যেভাবে পর পর হলো, এটা ছিল না। এমনি ধরুন, পড়াশোনার সূত্রে এদিক ওদিক করে একটু আধটু তো শোনাই হয়ে থাকে। আপনি যেভাবে গুছিয়ে প্রেজেন্ট করলেন পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, সেইভাবে পুরো মানে একটা অ্যাবস্ট্রাক্ট যে স্ট্রাকচার, সেটা ছিল না আমাদের মধ্যে, মানে আমার কাছে। তো ওটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে।
আমি এইটুকু বলছি, মানে দায়িত্ব নিয়ে বলছি, আমার স্টুডেন্টস যারা ইন্টারভিউতে যাবে, ঠিক আছে, তারা আলাদা রকমই নিজেকে ওখানে রিপ্রেজেন্ট করতে পারবে, এইটুকু আমি তোমাদের কথা দিচ্ছি। আমি আমার তরফ থেকে ফুললি চেষ্টা করব, হ্যাঁ, যে যারা যাচ্ছে, আমার স্টুডেন্টসরা যারা যাচ্ছে, তারা আলাদাই একটা ইমপ্রেশন ক্যারি করে নিয়ে আসবে, এবং সেটা আমি তো আমার টিচার হিসাবে আমি সবসময় চাইবো। এইটুকুই আমার বলার। অলরেডি আজকে থেকে ক্লাস শুরু হলো। আজকের ক্লাসটা ইউটিউবে থাকছে, লাস্ট ক্লাস এটা ইউটিউবে থাকছে, তার কারণ এরপরে যে প্রত্যেকটা ক্লাস আমাদের হবে, যেটা ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিসিএসসি, ডাব্লিউবিপিএসসি, যে কোনো ইন্টারভিউকে এটা কভার করবে। ফিজ ওয়ান টাইম পেমেন্ট, অনেকের এটা ভুল ধারণা হয়েছে, বুঝতে পারেনি হয়তো যে প্রত্যেক মাসে হয়তো 1200 টাকা পেমেন্ট করতে হবে, না, ওয়ান টাইম পেমেন্ট 1200 টাকা। এটা দিয়েই কিন্তু তুমি এই কোর্সটা, সমস্ত স্টুডেন্টসদের কথা ভেবে, গোপা বলছে ম্যাম অনেক কিছু জানতে পারলাম। আমি, দেখো, আমি এগুলো যেহেতু অভিজ্ঞতার আমি সাক্ষী, ধরো, যেহেতু আমি এই অভিজ্ঞতাগুলো অর্জন করে এসেছি, আমি আমার স্টুডেন্টসদের সঙ্গে আমার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, যে কি কি জাতীয় অসুবিধার মধ্যে আমি পড়েছিলাম। তখন তো আমাকে কেউ বলার ছিল না, কিন্তু তোমাদের তো আছে, আমি আছি তো তোমাদের পাশে সব সময়, বলার মতো করে আমি তোমাদের আছি। চেষ্টা করো না, কি আছে। আর এই ক্লাসগুলো করলে তোমার তো কোনো, আমি যেটা একটা কথা বারবার করে বলি, ঠিক আছে, এই ক্লাসগুলো করলে তোমার তো কোনো ক্ষতি হয়ে যাবে না, বরং এখান থেকে তো তুমি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে, অনেক কিছু গ্যাদার করতে পারবে, ইনফরমেশন, অনেক সিচুয়েশন তুমি বুঝতে পারবে। আগে থেকেই জেনে গেলে না তোমার বুঝতে সুবিধা হয়, হঠাৎ করে ওটা ফেস করছো তখন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আরে ফর্ম নেই, হ্যাঁ, তখন বলছে ফর্ম জেরক্স করে নিয়ে আসুন। সল্ট লেকের পূর্ত ভবনের মতো জায়গায় আশেপাশে দুপুরবেলা 2টো বাজে, তখন কোনো দোকান খোলা নেই, হ্যাঁ, এবং আমার তখন মনে আছে আমার বাবা আমার সাথে গেছিল, আমি এবং আমার বাবা কি ছোটাছুটি করা, সে কোথায় দূরে গিয়ে কোন একটা ভেতরের মধ্যে গিয়ে একটা ছোট্ট দোকান, সেখানে সিএসসির কোড লাগবে, না হলে ওই ফর্মটা ওপেন হবে না। কি হ্যাপাজার্ড পরিস্থিতি, আমি না কেঁদে ফেলেছিলাম সেই পরিস্থিতিতে। এবং যখন আমি এসে ঢুকলাম হাঁপিয়ে হাঁপিয়ে, হ্যাঁ, 20 নাম্বার ক্যান্ডিডেট মনে হয় আমি ছিলাম ওই ইন্টারভিউ দেওয়ার জন্য, তখন 19-এর ইন্টারভিউ চলছে, আমি 20 নাম্বার ক্যান্ডিডেট, আমি ইন্টারভিউ দিতে যাবো। আমি না কেঁদে ফেলছিলাম সেই সময়, ঠিক আছে, মানে আমি মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাবো, আমি তো গেমে নিয়ে একাকার সেই সময়, এত দুপুরবেলা গরমের মধ্যে। ধরো সেই সময় ইন্টারভিউ প্রসেস চলছিল, তখন তো ওটা কি মাস ছিল, মার্চ এপ্রিল মতো কিছু একটা চলছিল, যখন আমাদের ইন্টারভিউটা চলছিল সিএসসি। তার কারণ জুলাই মাসে রেজাল্ট আউট করে দিয়েছিল 3 তারিখে, আমার এখনো মনে আছে। এবং সেখানে দেখেছিলাম যে প্যানেলে জেনারেল ক্যান্ডিডেট আমার 4 নাম্বারে না। হ্যাঁ, তো খুবই আনন্দ সেখানে হয়েছিল, এবং তার জন্য প্রচুর পরিশ্রমও আমি করেছিলাম, শুধু ইন্টারভিউ না, কারণ সিএসসির জন্য পেপার প্রেজেন্টেশন 2-1টা লাগে, সেগুলোর জন্য আমি প্রচুর পরিশ্রম করেছিলাম সেই সময়। সুতরাং ফলেনও পরিচয় হতে, ফল লাভ হয়েছে, আমার খুব আনন্দ হয়েছিল। তারপরে তো নভেম্বর মাসে কলেজেই জয়েন করে গেলাম। মানে মার্চ এপ্রিলে ইন্টারভিউ হলো, আমার ইন্টারভিউ হলেই তো না, তারপরে প্রচুর ক্যান্ডিডেট ছিল, 1 মাস 1.5 মাস ধরে ইন্টারভিউ হয়েছে। এপ্রিল মে মাসে ইন্টারভিউ শেষ হয়েছে, জুলাই মাসের 3 তারিখ নাগাদ, 3 তারিখ না 1 তারিখে রেজাল্ট আউট হলো। আর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে আমি বালুরঘাট কলেজে জয়েন করলাম 2016 সালেরই, সেই বছরেরই নভেম্বর মাসের 21 তারিখে আমি জয়েন, মানে জয়েন করার প্রক্রিয়াটা শুরুই হলো পুজোর আগে থেকে। আমি পুজোর আগে জয়েন করতে পারলাম না, আমি কারণ প্রিভিয়াস যে কলেজে চাকরি করতাম সেই কলেজে ন্যাক ছিল, সুতরাং সেই কলেজটা ছেড়ে আসার কোনোভাবে সম্ভব ছিল না। ওখানে এইচওডি হিসেবে ছিলাম, হেড হিসেবে ছিলাম। তো সেখানে ন্যাক যেদিন কমপ্লিট হলো, মানে 20 তারিখে ন্যাক কমপ্লিট হলো, 20 তারিখে ন্যাক কমপ্লিট করে 20 তারিখ রাত্রেবেলা ট্রেনে রওনা হয়ে আমি 21 তারিখে এসে বালুরঘাট কলেজে জয়েন করলাম। দিস ইজ দ্য হিস্ট্রি। আমি এগুলো নিজে মানে অভিজ্ঞতার সাক্ষী আমি। সুতরাং সেই অভিজ্ঞতাগুলো আজকে তোমাদের ক্লাসে শেয়ার করলাম, শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। আমি চাই যে আমি যে ভুলগুলো করেছি আমার স্টুডেন্টসরা কোনোদিনই সেটা করবে না। আমি তাদেরকে আগামী 2 মাসের মধ্যে কনফিডেন্স নিয়ে তাদেরকে আমি প্রিপেয়ার করিয়ে দেব। আমি সেই চেষ্টাটাই করব, এর বাইরে আর কিছুই না। আমি আমার যেটুকু দেওয়ার, আমার মধ্যে যেটুকু আছে, হ্যাঁ, সবটা আমার মধ্যে নেই, আমি সর্বজ্ঞানের অধিকারী কখনো না, এটা হতেও পারি না কখনো, বাট আমার মধ্যে যেটুকু আছে সেটা আমি তোমাদেরকে ডেলিভার করার সম্পূর্ণরূপে চেষ্টাটা আমার সবসময় থাকবে। এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করব।